আসসালামাইকুম। সো আজকে আমরা সরলরেখার যে উদ্ভাস ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ এটা আমি সলভ করব। তোমরা জানো যে সরলরেখাটা কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার, বুঝতে পারছো? সো আমরা কিন্তু এর আগের ক্লাসে আমরা ফর্মুলা প্লাস কৃষি কোশ্চেন ব্যাংক সলভ দিছি। আজকে আমরা উদ্ভাস যে কোশ্চেন ব্যাংক আছে এটা দিব। দেন আমরা তারপরের দিন দেবো তোমার নেটওয়ার্ক গাইড এটারও সলভ দিব। সো প্লিজ প্লিজ ক্লাসকেও জমায় রাখবা না, অবভিয়াসলি ক্লাসগুলো করে ফেলবা। দেখো ক্লাসগুলো কিন্তু বেশি বড় না, তুমি যদি নাও পড়ো তারপরও জাস্ট ক্লাসগুলো দেখে রাখো। তোমার মাথায় একটা আইডিয়া থাকবে, মানে তুমি ভুলে যাবে না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চলো শুরু করি। তাহলে চলো স্টার্ট করি। দেখো এগুলো আমি দেখাইছি, আমি এর আগে যে দুইটা ক্লাস হয়েছে এই দুইটা ক্লাসে ফর্মুলা প্লাস এগুলো দেখানো হয়েছে। আমি এখানে কোনো ফর্মুলা দেখাবো না, জাস্ট শুধুমাত্র আমি এমসিকিউগুলো সলভ করবো। তারপরেও যদি কারো দেখতে চাও অবশ্যই ভিডিওটা পোস্ট করে এগুলো দেখবা, কারণ এগুলো দেখলে কিন্তু ভালো, বুঝতে পারছো? এগুলো দেখলে কিন্তু তোমার যে বেসিকটা আছে বেসিকটা কিন্তু হবে। যদিও আমি বলছি তারপর যতবার দেখবা ততবার এই জিনিসটা তোমার ভালো। আর কারো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চলো। একদম সেম সব দেখছো, আমরা কিন্তু অনেকগুলো করছি অবশ্য। আমরা কিন্তু কয়েকশো এমসিকিউ শুধুমাত্র সরল লেখার উপরে করতেছি, হাজারটার উপরে হবে, বুঝতে পারছো? এই দুইটা মিলে হাজারের কাছাকাছি যা শুধুমাত্র সরল লেখা। সো এগুলো করলে আর কিছু ভাই থাকবে? আর তো কিছু হয়ই না, তোমাকে কী দিবে? সেগুলো একটু প্র্যাকটিস করলে কিন্তু এনাফ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চলো এক নম্বরটা বলছে কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক দিচ্ছে, পোলার স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছে। এটা তুমি বের করবা না। তাহলে দেখো এটা কোন চতুর্ভাগে অবস্থিত, এভাবে ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। কোন চতুর্ভাগে অবস্থিত সে মাইনাসের দিকে আসছে, দেন প্লাস, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আসছে। তার মানে কি দেখো 240 কত তৃতীয় চতুর্ভাগে, সো এটা বাদ। 160 ডিগ্রি প্রথম চতুর্ভাগে, সো এটাও বাদ। 0 ডিগ্রি প্রথম চতুর্ভাগে, এটাও বাদ। তার মানে কি 120 ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগে। সো এটাই হলো আনসার, দেখা মাত্র আনসার, কোনো ক্যালকুলেশনের কোনো দরকার নেই, দেখা মাত্র আনসার করবো। আচ্ছা, দেড়শো নেই, সবগুলো এভাবে মিলবে। দেখো কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক দিচ্ছে, তোমাকে বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে দেখো তো এটা কই অবস্থিত, তোমার সি, তো সি থাকলোই। দেন দেখো জাস্ট কোনটা দেখবা, পাই কত, পাই হলো তোমার 180 ডিগ্রি। সো 180 ডিগ্রির 180 ডিগ্রি কই যাবে, 180 ডিগ্রি, তার মানে তোমার এ অবস্থানে এক্স হবে মাইনাস আর ওয়াই হবে জিরো। তার মানে দেখো কোনটা আছে একমাত্র, দেখো ওয়াই জিরো কোনটা আছে, মানে এই অক্ষের উপরে থাকবে না, এই অক্ষর কি ওয়াই জিরো। তার মানে দেখো ওয়াই জিরো একমাত্র এটাই আছে, আর এক্স আছে মাইনাস, তো -1। সো হিসাব করার কোনো দরকার আছে? হিসাব করার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে চলো নেক্সট। বলছে যে 3 নাম্বারটা আমি করাইছি। তারপরে দেখো এটা কার্তেশীয় স্থানাঙ্কটা বের করতে বলছে। তাহলে কি তোমার চলো 8 দিয়ে গুণ দিয়ে দিই। আর তোমার কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হলে কি করতে হবে? তোমার কোনো কস থিটা, মানে কোনো থিটা রাখা যাবে না, কোনো আর রাখা যাবে না, এগুলোকে তোমার এক্স এবং ওয়াই দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে চলো আগে গুণ দিই। আর প্লাস আর কস থিটা ইজ ইকুয়াল টু 2। আর ইজ ইকুয়াল টু কী লিখতে পারি? আর ইজ ইকুয়াল টু কি তোমার হলো √x² প্লাস হলো y², √x² প্লাস y²। আর কস থিটা মানে কি? আর কস থিটা মানে হলো এক্স, জাস্ট 2। এখন জাস্ট এইটা স্কোয়ার করে দিবা, স্কোয়ার করে দিলে যেটা আনসার আসবে সেটাই, বুঝতে পারছো? তোমার কিন্তু কার্তেশীয় ফর্মটা হয়ে গেছে। তো আনসার মিলানোর জন্য উভয় পক্ষকে স্কোয়ার করে হিসাব করে ফেলবা, পারবা না? অবশ্যই কিন্তু পারবা। আচ্ছা, আর না পারলে তো আমি আসি। দেখো 4 নম্বরটা বলছে যে বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক কত। দেখো এটা কোন চতুর্ভাগে অবস্থিত, π/30, তার মানে কত? তার মানে কোন হলো তোমার 60 ডিগ্রি না? 60 ডিগ্রিটা কই আছে, দেখো 60 ডিগ্রি অবভিয়াসলি তোমার প্রথম চতুর্ভাগে, 60 ডিগ্রি কিন্তু প্রথম চতুর্ভাগে। এখন দেখো ভাই, এটাও প্রথম চতুর্ভাগ, এটাও প্রথম চতুর্ভাগ, এটা মানে চারটায় প্রথম চতুর্ভাগ। সো এই ট্রিক্সটা আর কাজে খাটবে না, আমাকে এখানে হিসাব করতে হবে। তাহলে চলো হিসাব করি। হিসাব করতে কিন্তু ভাই বেশি প্যারা লাগবে না, কারণ কি এক্স ইজিক্যাল টু কি জানি, আর এক্স ও ওয়াই বের করতে হবে। এক্স ইজিক্যাল টু কি, এক্স ইজিক্যাল টু হলো আর কস থিটা। সো আরটা কি, আরটা হলো √3, আর কস থিটা মানে কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মানে কত? কস 60 ডিগ্রি মানে হলো তোমার হাফ, কস 60 ডিগ্রি মানে তোমার হাফ, তার মানে কত? √3/2। এখন দেখো √3/2 কোথায় আছে, √3/2 কোথায় আছে, মানে এক্সেরটা একমাত্র এটাই। দেখো এটাই এক্সের মান আছে √3/2। তাহলে আর ওয়াইয়ের মান চেক করা দরকার আছে? ওয়াইয়ের মান কিন্তু চেক করার আর প্রয়োজন নাই। তার মানে আনসার কোনটা? আনসার হলো এটাই, বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে 5 নম্বরটা বলছে যে এই সমীকরণ দ্বারা সূচিত বক্ররেখাটি কি? অবভিয়াসলি পরাবৃত্ত। আমি আগের ক্লাসে দেখাইছি। আমি যখন উপবৃত্ত পরাবৃত্ত বলবো তখন আমি ডিটেলস বলবো। আর আমি কিন্তু নেক্সট আগের ক্লাসে জাস্ট এটা আমি অঙ্ক করি, এভাবে কিন্তু দেখাইছি আমি, বুঝতে পারছো? সেইভাবে করতে হবে। দেন আসে পরেরটা বলছে যে এটা কার্তেশীয়, আচ্ছা এটা কার্তেশীয় সমীকরণ বের করতে বলছে। আচ্ছা তাহলে চলো এটাকে আমরা ভাঙি লিখি। কি দিছে? আর sin² / θ দিচ্ছে 1। তাহলে দেখো তো ত্রিকোণমিতিতে তোমরা করছো না, 2 sin² θ মানে কি? 2 sin² 2/θ, এটা ত্রিকোণমিতির সূত্রটা কী হবে? হবে 1 - cos
2 থিটা না, তাহলে 1 - cos থিটা। সো এটা কিন্তু ত্রিকোণমিতি থেকে এই সূত্র কিন্তু আনা যায়। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি না r = 1 - cos থিটা = 1 লিখতে পারি কিনা, অবশ্যই কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা চলো চলো, দেন কি আসে, দেন আবার আর দ্বারা গুণ দিয়ে দাও। আর দ্বারা গুণ দিলে কি হইতেছে, আর দ্বারা গুণ দিলে হইতেছে তোমার আর মাইনাস আর কস থিটা হলো 1। সো আর কি লিখতে পারি, √(x² + হলো y², আর আর কস থিটা কি, আর কস থিটা মানে হলো এক্স = 1। দেন জাস্ট উভয়পক্ষকে স্কোয়ার করে দিবা এবং ইকুয়েশনটা দেখবা যে আনসার কি চাইছে সেই অনুযায়ী করবা। বুঝতে পারছো, জাস্ট কিছুই না, স্কোয়ার করে দিবা, আনসার বের করবা। পারবা না, অবশ্যই কিন্তু তুমি পারবা এখন। আচ্ছা, এবার আসো 7 নম্বরটা। বলছে যে কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এটা হলে বিন্দুটার পোলার স্থানাঙ্ক কত। এটা দেখো কত নম্বর চতুর্ভাগ, এইটা দেখো কত নম্বর চতুর্ভাগ, কারণ এটা দেখো এক্স খবর বা গেছে না, এক্স খবর বা যায় নাই, তার মানে -2 আছে, তার মানে কি এটা এইখানে আছে, এখানে আছে। সো এটা এই কোণটা কত, এই কোণটা হলো তোমার 270 ডিগ্রি, এই কোণটা কিন্তু তোমার 270 ডিগ্রি। এখন দেখো 270, এই সিও আছে ডিও আছে, তার মানে 270 যেহেতু দুইটাই। সো এখন তোমাকে আর এর মানটা বের করতে হবে। সো চলো আর এর মানটা বের করি। সো দেখো r = কি, r = হলো √(x² + হলো y²। তো এক্স তো জিরোই, তার মানে কি এক্স তো 0, আর -2 হোল স্কোয়ার কত হয়, -2 হোল স্কোয়ার তোমার কিন্তু 2, তার মানে r = 2। তো তার মানে আনসার কত হবে, আনসার হবে 2 এবং 270। 2 এবং 270 কোনটা, এই যে ডি নাম্বারটা। বুঝতে পারছো, আচ্ছা। রেনেশ উপরেটা কি বলছে, যে নিজের কার্তেশীয় স্থমি সেম সেম, এটা আমি একটু আগেই করছি, এটা কিন্তু সেম। দেখো আর দিয়ে গুণ দিয়ে দাও, আগে আগে চলো আর দিয়ে গুণ দিয়ে দিই। আর দিয়ে গুণ দিলে কি থাকছে, আর কস থিটা মাইনাস তোমার কি, আচ্ছা সরি 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 সরি, এখানে কিন্তু আর দিয়ে গুণ দেওয়া যাবে না, দাঁড়াও ওয়েট, দেখো কি লিখছি, আর কস থিটা মাইনাস আলফা কি, এখানে কিন্তু তোমার সূত্র ফলাইতে হবে। তাহলে চলো সূত্রটা ফলাই। তোমার কস কস এ মাইনাস বি এর সূত্র, এটা কি কস এ মাইনাস বি এর সূত্র। সো কস এ মাইনাস বি এর সূত্র কী হবে, তোমার কস এ মাইনাস বি হলো কস এ কস বি প্লাস হলো সাইন এ সাইন বি, তার মানে কি কস থিটা কস আলফা প্লাস হবে তোমার সাইন থিটা সাইন আলফা ইজ ইকুয়াল টু হলো কে। সো চলো আর দিয়ে যদি গুণ দিয়ে দিই তাহলে কি আসে, আর দিয়ে যদি আমি গুণ দিয়ে দিই তাহলে কি আসে, দেখো এখানে থাকতেছে আর cos থিটা cos আলফা দেন প্লাস আর সাইন থিটা সাইন আলফা ইজ ইকুয়াল টু কে। এখন আর cos থিটার জায়গায় কিন্তু আমি এক্স লিখতে পারি, আর cos থিটার জায়গায় কী লিখতে পারি, এক্স লিখতে পারি। এবং আর সাইন থিটার জায়গায় আমি ওয়াই লিখতে পারি, আর সাইন থিটার জায়গায় আমি ওয়াই লিখতে পারি। সো কী আসতেছে দেখো, আলটিমেটলি এখানে আসতেছে এটা কি, এটা কি আনসার, হ্যাঁ আচ্ছা এটাই আনসার দেখো, এই যেটাই আনসার, এই যে 2 নম্বরটা, এটাই তোমার আনসার। বুঝতে পারছো, আচ্ছা তাহলে চলো নেক্সট। নেক্সট কোনটা বলছে, 9 নম্বরটা দেখো। 9 নম্বর বলছে যে আচ্ছা 9 নম্বরটা দেখো, পোলার স্থানাঙ্ক দিচ্ছে, এটা কত নম্বর চতুর্ভাগে আছে দেখো তো। পোলার স্থানাঙ্ক হচ্ছে কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো, এটা তোমার দেখো। আচ্ছা দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে -4, মানে এটা হলো মাইনাস, এই মাইনাসটা থাকলে একটা প্রবলেম করে, বুঝছো। কারণ জানো তোমরা একটা মাইনাস যখন থাকে তখন মাইনাস কী করে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। সো মাইনাস থাকলে একটা ঝামেলা ক্রিয়েট করতে পারে। সো সেক্ষেত্রে তুমি কী করবা, তুমি এখানে এক্সের মানটা বের করবা, x = আর কস থিটা, আর কি আর হলো এটা, আর কস থিটা, এটা মানে কি, এটা মানে হলো 120 ডিগ্রি। সো 120 ডিগ্রি মানে কত, 120 ডিগ্রি মানে কি -1/2 মানে হাফ, তার মানে কি আসছে +2, দেখছো +2, মানে মাইনাস থাকলে কিন্তু একটা ঝামেলা হয়ে যেতে পারে। সো মাইনাস থাকলে এক্সের মানটা বের করবা, তাহলে x = 2 দেখো কোনটা আছে, x = 2 আছে, তার মানে যেটা, তার মানে আনসার কোনটা, আনসার হলো এটা। বুঝতে পারছো, আচ্ছা দেন আসো, এই যেটা, এটা দেখো প্লাস, এটা কোনো ঝামেলা হবে না, কারণ দেখো 270 ডিগ্রি, 270 ডিগ্রি কই আছে, এই যেখানে আছে তোমার 270 ডিগ্রি, তার মানে কি দেখো তোমার এটা আসতেছে তোমার এক্স এর মান হবে 0, আবার ওয়াই এর মান হবে মাইনাস সামথিং, তার মানে দেখো এই যে এক্স এর মান হবে 0 আর ওয়াই এর মান হবে মাইনাস সামথিং। বুঝতে পারছো, সো ক্যালকুলেশন করার কিন্তু কোনো প্রয়োজন নাই। দেখো এই যেটা, এটা হলো প্লাস, দেখো 3 আর কিন্তু প্লাস, সো কোনো প্রবলেম হবে না। 150 ডিগ্রি কোথায় আছে দেখো, 150 ডিগ্রি অবশ্যই তোমার দ্বিতীয় চতুর্ভাগে আছে। সো দ্বিতীয় চতুর্ভাগ কি, এক্স যাবে মাইনাস দেন ও আসবে উপরে, দেখো এক্স মাইনাস এক্স যাবে মাইনাস দেন আসছে উপরে, তার মানে কি, তো আনসার হলো সি, ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। দেন আসো 12 নম্বরটা, বলছে যে কি বলছে, পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে পোলার এর স্থানাঙ্ক কত। তোমরা সবাই কি বলছে, পোল এর স্থানাঙ্ক, আচ্ছা পোলের স্থানাঙ্ক কি, পোল মানে কি জানো, পোল হলো তোমার এই যে 0 0,
পুরোটাই হলো তোমার 0 0। সো কি পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে পোলার স্থানাঙ্ক হবে 0 0। সো এটা মনে রাখবা, এটা কিন্তু বোঝা গেছো না, এটাই হলো নিয়ম। পোলার স্থানাঙ্ক হবে 0 0। আচ্ছা, 13 নম্বরটা বলছে এর কার্তেশীয় সমীকরণ বের করতে বলছে। তাহলে চলো করি। কি দিছে তোমার 6r³ সাইন থিটা ইজ ইকুয়াল টু 4 মাইনাস কস থিটা। সো দেখো এটা আমি কীভাবে করি। এক্স ইজ ইকুয়াল টু কি, এক্স ইজ ইকুয়াল টু হলো আর কস থিটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু কি, ওয়াই ইজ ইকুয়াল টু হলো আর সাইন থিটা। কিন্তু দেখো এখানে আছে কস থিটা, কিন্তু এখানে আর একটা বেশি আছে। সো সো তুমি কী করতে পারো, সো চলো আমাকে যেহেতু এখানে আর কস থিটা আনতে হবে, আমি প্রত্যেকটাকে আমি আর দিয়ে গুণ দিই। চলো প্রতিটাকে আর দিয়ে গুণ দিই। তাহলে কী লিখতে পারি, এখানে কি আছে 6r4 সাইন থিটা ইজ ইকুয়াল টু 4 - আর কস থিটা। বুঝতে পারছো? এখন চলো এখন চলো কী লিখতে পারি। এখন আমি কিন্তু এখানে লিখতে পারি না যে আর কস থিটা, আর কস থেকে এখানে চলো এখানে r³ চলো r³ ইন্টু আর কস থিটা মানে কি এক্স লিখতে পারি, মানে একটা আর এখানে আমি দিয়ে দিছি ইজ ইকুয়াল টু 4 মাইনাস সরি আর সাইন থিটা, তার মানে কি হবে এখানে ওয়াই হবে। সাইন থিটা পরে ওয়াই মাইনাস আর কস থিটা মানে কি, আর কস থিটা মানে হলো এক্স। এখন কি করতে হবে তোমাকে, এই আরটাও তো ভ্যানিশ করতে হবে না। সো আরটা ভ্যানিশ করার জন্য আমরা কি লিখতে পারি, আরটা ভ্যানিশ করার লিখতে পারি না 6 × √x প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব ইন্টু হলো ওয়াই ইজ ইকুয়াল টু 4 - এক্স। আর এখন তোমার কোনো থিটা আছে, কোনো আর আছে, কিচ্ছু না। এখন জাস্ট আনসারের সাথে মিলাবা, দেখবা কোনটা আছে। এই দেখো 2 নম্বর আছে, এর সাথে মিলে। বুঝছো তাহলে? ও আচ্ছা সরি, এখানে কিন্তু আরেকটু কাহিনী আছে, এখানে কিন্তু আরেকটু কাহিনী আছে, দাঁড়াও। এখন আরেকটু কাহিনী আছে। আর দিয়ে তুমি গুণ দিছো না, তোমার তো এখানেও আর দিয়ে গুণ দিতে হবে, তোমার কিন্তু এখানে আর দিয়ে গুণ দিতে হবে, তাহলে হলো 4r। এখন কি করা যায়, কারণ দেখো r³ না, সো তুমি চলে গেলো বসায়। r³ মানে কি, r³ মানে হলো হলো √x² প্লাস হলো ওয়াই স্কোয়ার হোল কিউব ইন্টু ওয়াই। আর এখানে ইজ ইকুয়াল টু 4 ইন্টু আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারে, আর ইজ ইকুয়াল টু √x² প্লাস হলো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -x। দেন জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখবা যে কার সাথে মিলে, যে অ্যান্সারের সাথে মিলে সেটা হবে অ্যান্সার। বুঝতে পারছো? আই মিন বেনিশ করার জন্য আর কস থিটা থিটাগুলো বেনিশ করার জন্য যা যা করা দরকার আমি সব কিছু করবো। ভাগ করলে ভাগ করবো, গুণ করতে গুণ দরকার বলে আমি গুণ করবো। আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন 14 নম্বরটা বলছে যে পোলার সমীকরণ দেওয়া হয়েছে, এর কার্তেশীয় সমীকরণ কত। সিমিলারলি কি করবা দেখো, এখানে কিন্তু আমার সাইন থিটা, এখানে কিন্তু তোমার দেখো সাইন 2 থিটা দিয়েছে, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন 2 থিটা মানে কি, সাইন কস থিটা তোমার টু সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু কি দিছে 2a² দিছে। তারপরে এখানে কি লিখতে পারি, 2 × x × y লিখতে পারি না, কারণ একটা আর দেবো এটার সাথে, আর একটা আর দেবো এটার সাথে। আর কস থিটা ইজ ইকুয়াল টু এক্স, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে ইজ ইকুয়াল কি লিখতে পারি, এই হলো 2a²। সো এটা হলো আনসার। সো দেখো কোনটার সাথে মিলে, এই দেখো দেন দেখো কোন এই দুই কাটাকাটি, তার মানে এই যে 2 নম্বরের সাথে মিলে। বুঝতে পারছো? আচ্ছা, চলো পরেরটা কি বলছে, 15 নম্বরটা। 15 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ তিনটাতেই 60 ডিগ্রি প্রথম চতুর্ভাগে, 60 ডিগ্রি প্রথম চতুর্ভাগে, সো তিনটাতে প্রথম চতুর্ভাগে। সেহেতু আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এক্স এর মানটা বের করে, এক্স এর মান কি দেখো, এক্স এর মান হলো আর কস থিটা, আর কি আর হলো 6, আর কস থিটা হলো হাফ, তার মানে কি 3। দেখো 3 কোথায় আছে, এখানে দেখো 3 এটা দেওয়া আছে, 3 এটা দেওয়া আছে, তার মানে বি এবং সি এর মাঝখানে দুইটা হলো একটা আছে। সেহেতু তোমাকে আবার ওয়াই এরটা চেক করতে হবে। সো ওয়াই ইজ ইকুয়াল টু কি, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, তোমার সিক্স বসে বা সাইন সাইন কত সাইন 60 হলো √3/2, তাহলে কি 3√3। বুঝতে পারছো? সেগুলো কিন্তু আমি অনেকবার করতেছি, এগুলো কিন্তু বারবার আমি কিন্তু এগুলাই করতেছি। সো এগুলো আর ভুল হওয়া চলবে না। দেন আসো এই সমীকরণের পোলার স্থানাঙ্ক কত, কোনো প্যারা নাই। এটুকু পরিবর্তে কি লিখতে পারি, এটুকু পরিবর্তে লিখতে পারি আর। তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, তাহলে এটা লিখতে পারি না, ধরো আর মাইনাস 2ax 2ax ইজ ইকুয়াল টু তোমার হলো 0। মানে এক্স ইজ ইকুয়াল টু কি, এক্স ইজ ইকুয়াল টু হলো তোমার আর কস থিটা। আচ্ছা ধরো এটা এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, তাহলে 2 ইন্টু তোমার এক্স ইজ ইকুয়াল টু কি আর কস থিটা, তার মানে কি এ আর কস থিটা ইজ ইকুয়াল টু কি 0। দেখো দেখো না তোমার আনসারের সাথে মিলছে কোনোটা, এই দেখো এই যে 1 নম্বর আনসারের সাথে মিলছে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি না আর ইজ ইকুয়াল টু 2। আচ্ছা চলো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 2a r cos থিটা, দেন এই আর কাটা, তার মানে কি থাকতেছে আর ইজ ইকুয়াল টু 2a cos থিটা। দেখো এই যে 1 নম্বরটা মিলছে। সো এইভাবে কিন্তু আমাদের টাইপ 1 শেষ। এগুলো টাইপ ওয়াইজ দেখছো, আমরা একটা টাইপ কতগুলো প্র্যাকটিস করলাম।
আমরা কিন্তু বলছি আমরা 1000টা মিনিমাম 1000টা আমরা এমসিকিউ যা সরলরেখা থেকে আমরা প্র্যাকটিস করবো, দেন আর কিন্তু কোনো কিছু থাকবে না। আর এমসিকিউ হইতেই পারে না ভাই, কই থেকে কোশ্চেনটা করবে বলো। চলো এখন আমরা টাইপ টু শেষ করি। সো দেখো এটা আমি ফার্স্ট ক্লাসে এগুলো বলছি, চাইলে একটু দেখবা, না চলে আজ পারলে তো হইলই না। চলো এমসিকিউ শুরু করি। আচ্ছা দেখো, এক্স অক্ষ বলছে, এক্স অক্ষ এবং এত বিন্দু থেকে 4K বিন্দুটি সমান দূরত্ব সমান হলে কে এর মান কত। তার মানে কি বলছে, এক্স অক্ষ থেকে এইটার দূরত্ব এক্স, আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই দুইটা বিন্দুর দূরত্ব সমান। তার মানে কি এক্স অক্ষ থেকে এইটার দূরত্বকে কী হবে, যে কোনো কিছু থেকে এক্স অক্ষ থেকে ওইটার দূরত্ব মানে হলো তার কোটিটা। তার মানে কি এক্স অক্ষ থেকে 4K এর দূরত্ব কত, এক্স কে থেকে 4K এর দূরত্ব হলো তোমার কে। সো কে ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, দেন এইটা দূরত্ব সমান সমান হলো -5 -7 বিন্দু থেকে 4K বিন্দু দূরত্ব। সো এই দূরত্বটা কী হবে দেখো, কে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, তাহলে কে +7 হোল স্কোয়ার +4 -5, আর কিন্তু -5 আছে, মাইনাসে মাইনাসে প্লাস 4 + 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে না। তাহলে দেখো আমি এখন কি করবো, এখন তুমি স্কোয়ারটা উঠাই দিও। চলো স্কোয়ারটা আমরা তুলে দিই, স্কোয়ার তুলে দিলে এখানে কি আসতেছে, এখানে তোমার কে স্কোয়ার আসতেছে, দেন এখানে স্কোয়ার ভাঙবা, স্কোয়ার ভাঙার পরে ফলে দেখবা ইয়ে আসতেছে, দাঁড়াও স্কোয়ার ভাঙলে কি আসে, স্কোয়ার ভাঙলে আসছে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস আসতেছে তোমার হলো 4K প্লাস 49 প্লাস 81। তাই এখানে কে স্কোয়ার, কে স্কোয়ার বা যা শুধুমাত্র এই কেটা, এখন জাস্ট এখান থেকে জাস্ট কেটা বের করতে পারবে না, ইজিলি কিন্তু তুমি কেটা বের করতে পারবা। আচ্ছা চলো চলো নেক্সট। বুঝছো, ক্ষেত্রে কোশ্চেনটা একটু ভালোভাবে বললে কিন্তু তোমার আর কিছু দরকার নাই, কোশ্চেনটা একটু ভালোভাবে খেয়াল করবে, আর কিছু লাগবে না। তাই না? আসো 2 নম্বরটা। 2 নম্বর কি বলছে যে এই রেখার উপরে অবস্থিত পি বিন্দু দিছে 2 3, মানে কি এই রেখার উপরে একটা বিন্দু দিছে 2 3 এবং 6 5 হতে সমদূরবর্তী। ও আচ্ছা, ওয়েট 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 না, দেখো মানে বলছে যে এই রেখার উপর একটা বিন্দু পি, ঠিক আছে, ধরে যে এই রেখাটা হলো যে রেখা, এই রেখা হলো তোমার এই রেখা, এবং এই রেখার উপর বিন্দু হলো পি, পি একটা বিন্দু, এবং পি বিন্দুটি তোমার 2 3 এবং কি 6 - 5 হতে সমদূরবর্তী। মানে এখান থেকে পি বিন্দুর দূরত্ব ইজ ইকুয়াল টু হলো এ থেকে পি বিন্দুর দূরত্ব, এবং বলছে যে তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে তোমাকে কি বের করতে বলছে, তাহলে তোমাকে আলফা বিটা বের করতে বলছে। সো চলো আমরা এটা করি। এটা তুমি কীভাবে করবা দেখো, কারণ এই সরলরেখার উপর একটা বিন্দু রয়েছে আমি আলফা বিটা, সো অবভিয়াসলি এটা কি তোমার আলফা বিটা দ্বারা সিদ্ধ করে দিই। চলো তাহলে আলফা বিটা দ্বারা দিয়ে সিদ্ধ করলে কী হবে, আলফা মাইনাস ধরো 3β -2 ইজ ইকুয়াল টু কি 0। দেন আসি চলো যে দেন কি বলছে, দাঁড়াও এইটা থেকে এটা দূরত্ব বের করি। তো এটা থেকে এটা দূরত্বটা কী হবে তোমার, তোমার হবে আলফা -6 হোল স্কোয়ার প্লাস হবে বিটা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, বিটা +5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, ইজ ইকুয়াল টু হবে তোমার 2 3 থেকে না, ইজ ইকুয়াল টু হবে ধরি 2 - আলফা হোল স্কোয়ার প্লাস হবে বা 3 - বিটা হোল স্কোয়ার। বুঝতে পারছো? সো চলো এখানে আমি এখানে এই রুট আর এই রুটটা সরাই দিলাম, এই রুট আর এই রুট আমি সরাইলাম। এটা কিন্তু একটু বড় ক্যালকুলেশন, অবভিয়াসলি ক্যালকুলেশনটা একটু বড়। দেন কী করবে, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এখানে তো একটা নিনজা টেকনিক আছে, এত তবে করা লাগে না, মাত্র খেয়াল করলাম, সরি সরি সরি। দেখো এত কিছু করা লাগবে না, তুমি যে সমীকরণটা পাইছো না, হ্যাঁ এই জন্য বলি যে বারবার একটু অপশনটা চেক করবা, বারবার একটু অপশন দিকে খেয়াল রাখবা। দেন দেখো যে এই পি তোমার কি লাগবে, পি বিন্দুর স্থানাঙ্কটা লাগবে না, পি বিন্দুর স্থানাঙ্কটা তোমার দরকার। এখন পি বিন্দুটা কই অবস্থিত, তোমার এই রেখার উপর অবস্থিত, তাহলে পি বিন্দুটা এই রেখার উপর অবস্থিত। তাহলে চলো এগুলো সব মুছে দিই, এগুলো সব মুছে, কিচ্ছু করবো না, এগুলো কিচ্ছু দরকার নেই। পি বিন্দুটা দেখো, পি বিন্দুর স্থানাঙ্ক তোমার বের করতে হবে, পি বিন্দুর স্থানাঙ্ক এই চারটার মাঝখানে হলে একটা তোমার পি বিন্দুর স্থানাঙ্ক, এবং এই পি বিন্দুটা কোন রেখার উপর অবস্থিত, তোমার এই রেখার উপর অবস্থিত। তার মানে কি এই চারটা বিন্দুর যে কোনো একটা বিন্দু তোমার এই রেখাকে সিদ্ধ করবে। তাহলে চলো আমরা ফার্স্টে আমি পিক করলাম এ নাম্বারটা আনসার, সো এই নাম্বারটা এখানে বসাও। দেখো তো এটা কি সিদ্ধ করে, তোমার কি আসে 4 আসে, দেন কি 3 × 14 -2 জীবনে ইজ নট ইজ ইকুয়াল টু 0। তার মানে কি এ নাম্বারটা সিদ্ধ করে না, তার মানে এ নাম্বারটা সিদ্ধ করে না। দেন দেখো বি নাম্বারটা বসাও, দেখবো বি নাম্বারটা সিদ্ধ করতেছে না। ডি নাম্বার বসাও, দেখবো ডি নাম্বারটা সিদ্ধ করতেছে, কিন্তু সি নাম্বার বসাও, দেখো কিসে 14 মাইনাস কি 3 4 12, 3 4 12 আর -2 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি হইলো অবভিয়াসলি, তাহলে তো কিন্তু তোমার সিদ্ধের মাধ্যমে তুমি কিন্তু পেয়ে গেছো।
তাহলে এত ক্যালকুলেশন করার কোনো দরকার আছে? এত ক্যালকুলেশন ভাই করার কোনো দরকার নাই। সো এগুলো একটু খেয়াল রাখবা। আমি বারবার বলতেছি যে অপশনের দিকে একটু খেয়াল রাখবা, কারণ অপশনের দিকে তুমি যদি তাকাও তাহলে দেখবা তুমি আনসার পেয়ে গেছো। বুঝতো? অপশনের দিকে তাকালেই দেখবো তুমি আনসারটা পেয়ে গেছো। সো দেখো, আমার কিন্তু এই ক্যালকুলেশনটা করতে যে আমি ফার্স্টে যেভাবে স্টার্ট করছিলাম এভাবে করতে মিনিমাম তোমার 3 মিনিট লাগবে, এবং ওইটা যে অ্যাকুরেটলি কারেক্ট হবে তার কিন্তু ভাই কোনো গ্যারান্টি নেই। কিন্তু এখন আমি যেভাবে বললাম এটা দ্বারা মাত্র কিন্তু 2 সেকেন্ডে তুমি সলভ করতে পারবা এবং 100% কারেক্ট হবে। বুঝতে পারছো? সো একটু খেয়াল একটু এগুলা স্মার্ট ওয়েতে ডিল করতে হবে, এগুলো স্মার্ট ওয়েতে একটু ডিল করলে দেখবা জীবন কত সহজ। আচ্ছা, চলো চলো পরেরটা। 3 নম্বরটা কি বলছে যে একটি চলমান বিন্দুর ভুজ এবং কোটি সমান হলে বিন্দুটি সঞ্চার পথের সমীকরণ কত? দেন আসো টাইপ 3। সো টাইপ 3টা একটু দেখবা। এগুলো কিন্তু আমি ফার্স্ট ক্লাসে বলছি বা এতক্ষণ ধরে এগুলোর কথা হয়েছে। একটু দেখবা, না বুঝলে অবশ্যই কমেন্টে অথবা ইনবক্সে জানাবা। বুঝতে পারছো? আমরা সরাসরি এমসিকিউতে চলে যাই, এগুলাই আছে। এগুলো এখানে যা যা আছে না এগুলাই কিন্তু আমরা এখন প্র্যাকটিস করবো। আচ্ছা, সো না বুঝলে অবশ্যই জানাবো। আচ্ছা, দেন আসো 1 নম্বরটা। বলছে যে এইটা দুইটা বিন্দু দিচ্ছে, দুইটা বিন্দু ধরে সংযোজক রেখাকে এক অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে? সো চলো, এখানে আগে তোমাকে বুঝতে হবে অন্তর্বিভক্ত কি জিনিস আর বহির্বিভক্ত কি জিনিস। ধরো এটা হলো একটা এক্স অক্ষ, তোমার এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। সো এই দুই বিন্দুকে আমি যখন যুক্ত করব তখন এটা যদি আমার এক্স অক্ষ হয়, দেখো এক্স অক্ষের দুই পাশে কিন্তু দুই বিন্দু, তাহলে সেই ক্ষেত্রে এই বিন্দু দুটা সংযোজক রেখা এক্স অক্ষকে তোমার অন্তর্বিভক্ত করলো। বুঝতে পারছো? এখানে অন্তর্বিভক্ত করলো। আর আবার দেখো, ধরো এখানে এটা হলো এক্স, এটা এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। বিন্দু কই আছে? বিন্দু দুইটা এখানে আছে। দেন কি এটাও কিন্তু তোমাকে এক্স অক্ষকে বিভক্ত করবে, এক্স অক্ষকে বিভক্ত করবে। তাহলে চলো যোগ করি। যোগ করার ফলে বিভক্ত মানে আর এই বর্ধিত করি। তার মানে কি, যোগ করার ফলে তোমার হলো মানে যে দুটা বিন্দু যোগ করার ফলে সেটা এক্স অক্ষকে ছেদ করতেছে না। আমি যদি বাইরে বর্ধিত করি দেন ছেদ করতেছে। তার মানে কি, এটা তোমার বহির বিভক্ত করতেছে আর এটা তোমার অন্তর বিভক্ত করতেছে। সো এটা তুমি দেখেই বুঝবা। কীভাবে বুঝবা দেখো, এটা দেখেই বুঝবা। সো বুঝছো? সো দেখো এটা বিন্দুটা এটা মনে মনে ফালানোর চেষ্টা করো তো। 4 আর 7, তার মানে কি এদিক দিয়ে 4 আসবে, এদিক দিয়ে 7 আসবে। দেন আসবে 0 3, তার মানে কি 0 আর হলো 3, তার মানে কি এই দুইটা বিন্দু যদি আমি যোগ করি তাহলে দেখো যোগ করার ফলে কিন্তু এক্স অক্ষকে ছেদ করতেছে না। আমি যদি বর্ধিত করি তাহলে কেবলমাত্র এক্স অক্ষকে ছেদ করে। কিন্তু বলছে থেকে এক্স অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে, কত অনুপাতে বিভক্ত করে। তার মানে কি এটা কি তোমার আচ্ছা শোনো শোনো শোনো, এখানে কিন্তু বলছে যে কত অনুপাতে বিভক্ত করে। সো বহির্বিভক্ত না অন্তর্বিভক্ত সেটা কিন্তু বলে নাই, কিন্তু তুমি বুঝলা যে অন্তর্বিভক্ত করবে না বহির্বিভক্ত করবে। তার মানে কত অনুপাতে বহির্বিভক্ত করবে, এখন কোশ্চেন আসে সেটা। এটা কিন্তু আমি আগের ক্লাসে সূত্রে যে ফর্মুলা ক্লাস থেকে সেটা আমি দেখাইছি, যে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে সেটা এক্স অক্ষকে কত অনুপাতে বিভক্ত করবে, সেটা সূত্রটা কি তোমার হলো ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই 2। সো সো দেখো এখানে ওয়াই 1 কোনটা? ওয়াই 1 কিন্তু তোমার 7, এবং ওয়াই 2 কোনটা? ওয়াই 2 হলো 3। তার মানে কি, যে এই দুই বিন্দু গামী সংযোজক সরল রেখা একশোকে 7/3 অনুপাতে বহির্বিভক্ত করবে। আচ্ছা সেম যদি থাকতো যে আচ্ছা ওয়াই অক্ষকে কত অনুপাতে বিভক্ত করবে দেখো, ওয়াই অক্ষকে কত অনুপাতে বিভক্ত করবে? ওয়াই অক্ষ বললে তোমার ভুজদ্বয়ের অনুপাত, তার মানে কি x1/x2। তাহলে সেই ক্ষেত্রে কি আসতো? x1 কি, x1 হলো 4 এবং কি x2 কি 0। সো এটা অসংজ্ঞায়িত আসতো। সো বুঝছো? সেই ক্ষেত্রে অসংজ্ঞায়িত আসতো, সেক্ষেত্রে হইতো না, বা তখন অপশনে থাকতো অসংজ্ঞায়িত, বা 4/0 মানে কি অসংজ্ঞায়িত। সো এটা এইভাবে আসবে না। সো যদি চাই তাহলে সেই ক্ষেত্রে অপশনটা ওইভাবেই দেওয়া থাকবে। সো যেহেতু এক্সকে বলছে, এক্সকে যেহেতু বলছে তার মানে কি ওয়াই 1/y2। আমি ফার্স্ট ক্লাসে ফর্মুলা দেখাইছি, তাহলে কি বলছে তাহলে বুঝতে পারছো? 7/3 অনুপাতে তোমার বহির্বিভক্ত করবে। আচ্ছা তাহলে চলো নেক্সট। তার মানে এখানে আনসার কোনটা? এখানে আনসার তাহলে কোনোটিই না। আচ্ছা পরেরটা আসো, যে দুইটা বিন্দুগামী সংযোজক সরলরেখা 3:4 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে, তাহলে বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা একটা ট্রিক্স আছে বুঝছো, যুগান্তকারী ট্রিক্স। এই ট্রিক্সে তোমার আর কোনো প্রবলেম তুমি এইভাবে করবে না। এই যে নিয়মগুলো দিছে, যে নিয়মগুলো দিছে এই নিয়মভাবে তুমি করবে না। আমি যে ট্রিক্স দিব এই ট্রিক্সে 100% কারেক্টলি এবং তুমি দ্রুততার সাথে এগুলো সলভ করতে পারবা। অন্তর্বিভক্তি করলো না বহির্বিভক্ত করলো এগুলো দেখার কোনো দরকার নাই, কোনো টাইমও নাই। আচ্ছা, আচ্ছা এটা তো উদ্ভাসে দেওয়ার কথা, আমি তো এখানেই দেখছিলাম দেখো, এই যে দেখো এটা তো, ও আচ্ছা এটা তো এখানেই দিছে। দেখো ট্রিক্সটা কিন্তু এখানেই দিছে। সো আমি বললে আরও ঝামেলা হয়তো, তুমি এখানে দেখো, এখান থেকে আমি ট্রিক্সটা বুঝে দিই চলো। সো এগুলা আর দেখার দরকার নেই, এই নিয়মে আর করবো না, তুমি এই নিয়মে আসো।
যাই বলুক দেখো, এখানে কি বলছে আগে কোশ্চেনটা বলো যে এত বিন্দু দ্বয়ের সংযোগকারী সরলরেখা 3:4 অনুপাতে বহির্বিভক্ত করে। অন্তর্বিভক্তি বলুক বহির্বিভক্তি বলুক এটা সেটা কোনো ম্যাটার না, তুমি যে অনুপাতটা বলবে সেটাকে তুমি কে ধরে নিবা। তার মানে কি এখানে কে ইজ ইকুয়াল টু কী ধরবা, কে ইজ ইকুয়াল টু 3/4। মানে যাই বলুক যেটা যে অনুপাতই দেখ সেই অনুপাতকে তুমি কি কি ধরবা, তুমি কে ধরবা। বুঝতে পারছো? আচ্ছা চলো আঁকি। দেন কি বলছে তোমাকে ওই বিন্দুটা বের করতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে কি তুমি কোশ্চেনটা কি বুঝছো? ধরো যে দুইটা বিন্দু যে দিছে, একটা বিন্দু একটা বিন্দু, দেন বলছে যে এই 3:4 অনুপাতই ধরো বহিস্থ অনুপাত দেখো, ধরো এখানে কে, সো কে অনুপাত কি, এখানে ধরো তোমার 3 আসলো আর 4 আসলো, 4 ওই 3:4 অনুপাতে বহির্বিভক্ত করে একটা বিন্দু এক্স ওয়াই। তোমাকে চাইছে যে যে বিন্দুতে বহির্বিভক্ত করে সেই এক্স ওয়াইয়ের বিন্দুটা স্থানাঙ্ক, অথবা যে অন্তর্বিভক্তি বলতো, ধরো এ একটা বিন্দু দিছে এ একটা বিন্দু দিছে, দেন বলছে যে এই দুইটা বিন্দুর তোমার মাঝখানে অন্তর্বিভক্ত করে, ধরো কে অনুপাতে অন্তর্বিভক্তি করে এই বিন্দুটা কি, সো ধরো কে অনুপাতে অন্তর্বিভক্তি করে সেই বিন্দুটা হলো তোমার যেটা, এই বিন্দুটা কি এক্স ওয়াই। সো তোমাকে এখন এক্স এবং ওয়াই এ স্থানাঙ্ক বের করতে হবে। আই মিন বহির্বিভক্ত বলুক আর অন্তর্বিভক্তি বলুক সব ক্ষেত্রেই তোমার এক্স ওয়াইয়ের যে বিন্দুতে মানে বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আচ্ছা আচ্ছা চলো চলো আমি ট্রিক্সটা দেখাই। সো দেখো ট্রিক্সটা কি, ট্রিক্সটা দেখো, এই যে এক্স মানে যেই বিন্দুটা তোমাকে বের করতে হবে সে এক্স ইজ ইকুয়াল টু কি, এক্স ইজ ইকুয়াল টু তোমার হলো এক্স কে এক্স এক্স টু প্লাস হলো এক্স ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান। আর ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, সব ক্ষেত্রে একই, ওয়াই ইজ ইকুয়াল টু হবে কে ওয়াই টু প্লাস হবে ওয়াই ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান। বুঝতে পারছো? এখন এখানে একটু কথা আছে, যদি অন্তরে বিভক্তি বলি তখন কেটা তোমাকে অবশ্যই প্লাস ধরতে হবে, এবং এই কেটা অবশ্যই প্লাস ধরতে হবে, কারণ কি, আর যদি বহির্বিভক্ত বলে তখন কে এর মানটা হবে মাইনাস। দেখো এখানে কি আছে, এখানে তোমার 3/4 আছে, দেখো 3/4 আছে, তার মানে কি কে কি, কে ইজ ইকুয়াল টু হবে তোমার 3/4। এখানে কে এর মানগুলো তুমি এখানে বসাবো, বাট একটু লক্ষ্য করো, দেখো এখানে বলছে যে বহিস্থভাবে বিভক্ত করো, বহিস্থভাবে বিভক্তি মানে বিভক্ত করে, তার মানে কি বলছি যে বহিস্থভাবে বিভক্ত বললে কে এর আগে একটা মাইনাস দিতে হবে, তখন কে ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, কে ইজ ইকুয়াল টু হবে -3/4। দেন তুমি এক্সের যে মানটা বের করবা, এখানে তুমি কে এর জায়গায় কী বসাবো, -3/4 বসাবা, এখানে তুমি কে এর জায়গায় -3/4 বসাবা। আর যদি বলতো যে 3:4 অনুপাতে অন্তর্বিভক্তি করে, তখন কে এর মানটা কী বসাতে, কে এর মান কিছুই না ভাই, +3/4 বসাইতে, +3/4 বসাইতে। চলো এখন আমরা এমসিকিউতে যাবো, এমসিকিউ যখন যাব তখন আরও ইজিলি আমরা এগুলো প্র্যাকটিস করি। চলো প্র্যাকটিস করলে যা একটু প্রবলেম আছে সব দূর হয়ে যাবে। আচ্ছা এই পার্টটা একটু দেখো, যে এক্স অক্ষকে আমি কিন্তু বললাম যে এক্স অক্ষকে কত অনুপাতে ছেদ করে, কি বললাম যে এক্স অক্ষকে যদি বলে তাহলে কোটি দ্বয়ের অনুপাত, মানে কি তোমার হলে y1 ডিভাইড বাই y2। যদি y1 ডিভাইড বাই y2 ধনাত্মক হয় তাহলে তোমার বহিস্থভাবে বিভক্ত করে, আর যদি ঋণাত্মক হয় তাহলে তোমার অন্তর্বিভক্তি করে। আর দেন আসো ওয়াই অক্ষকে x1 ডিভাইড বাই x2, এটা হলো তোমার সূত্র, মানে ওয়াই অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে সেই ক্ষেত্রে তোমার হবে ভুজদ্বয়ের অনুপাত, এবং ভুজদ্বয়ের যে অনুপাতটা বের হবে সেটা যদি ধনাত্মক হয় তাহলে সেটা তোমার বহির্বিভক্ত করবে, আর যদি ঋণাত্মক হয় তাহলে কিন্তু অন্তর্বিভক্তি করবে। বুঝতে পারছো? এই জন্যই ভাই আমার উদ্ভাসের বইগুলো ভালো লাগে, কারণ উদ্ভাসের বইগুলোতে অনেক টিক্স দেয়। বুঝতে পারছো? এগুলাই কিন্তু মানে আমরা যারা আছে আমরা কিন্তু এখান থেকে শিখছি এগুলা, বুঝছো, যে অনেক টিক্স আছে যেগুলো আমরা উদ্ভাসের বই থেকেই কিন্তু এগুলো শিখছি। আচ্ছা দেন আসো, দেন এটা দেখতে হবে না, এটা লাগবে না, এটা থেকে আরও ইজি ওয়ে আমি আমার কাছে আছে, সো আমি ওইটা দেখাবো। তাহলে চলো, এই যে এটা তো দেখালে তাহলে তাহলে আসো এই যে এখন এটা যে থ্রি মাইনাস ওয়ান একটা বিন্দু দিচ্ছে। আচ্ছা এইভাবে লেখার দরকার নাই কোনো, দেখো দুইটা বিন্দু দিচ্ছে না, সো দুইটা বিন্দু তোমাকে দিয়েছে, দেন বলছে এত অনুপাতে তোমার ভূইস্থভাবে বিভক্তি করে, তার মানে কি কে ইজ ইকুয়াল টু কি, কে ইজ ইকুয়াল টু -3/4। এখন আমাকে এক্স এর মান বের করতে হবে এবং ওয়াই এর মানটা বের করতে হবে, তাহলে চলো আমি এক্স এর মানটা বের করি। সো এক্স ইজ ইকুয়াল টু কী হবে, এক্স ইজ ইকুয়াল টু হবে -3/4 ইন্টু, দেখো এই যেখানে কিন্তু কে ইন্টু দিছে x2, দেখো x2 কিন্তু আগে, দেখো এই যে x2 কিন্তু আগে, এখন তুমি কোনটা x2 ধরবা কোনটা x1 ধরবা, দেখবা যে সিরিয়াল করা থাকবে, যে সিরিয়ালে থাকবে সেই সিরিয়ালেই তোমাকে ধরতে হবে। যেহেতু এটা আগে আছে সো এটা হবে x1 y1, যেহেতু এটা পরে আছে এটা হবে x2 y2। বুঝতে পারছো? আচ্ছা তাহলে চলো মানগুলো আমরা বসাই। সো চলো মানগুলো বসাই। সো এটা কি -3/4 ইন্টু x2, x2টা কত, এখানে x2 হলো 5, x2 হলো 5 প্লাস কি, প্লাস হলো x1 কি, x1 হলো তোমার 3 ডিভাইড বাই কি যাবে -3/4
প্লাস হলো 1। শোনো, এইভাবে করলে বুঝছো তোমার এই চিহ্নের কোনো উল্টাপাল্টা হবে না। যেমন যেমন তোমার ধরো এর ক্ষেত্রে তুমি যে নিয়মে করছো, এই যে দেখো এখানে যারা যে সলভটা দিছে, এই সলভে তোমার অন্তর্বিভক্তি ক্ষেত্রে তোমার প্রবলেম হবে না, কিন্তু যখনই তুমি বহির্বিভক্তিতে যাবা তখন তোমার প্রবলেম ফেস করতে পারো। সো আমি বলবো এইভাবে সেভ, এইভাবে সব ক্ষেত্রে একই নিয়ম। সো চলো একটু ক্যালকুলেশন করি, চলো। দেখো তাহলে কি আসতেছে, এখানে কি লিখতে পারবো, এখানে লিখতে পারি 4 আর কি 3 × 5 = 15, তার মানে কি -15 প্লাস হলো 3। আমি কিন্তু ভাঙিয়ে ভাঙিয়ে দেখাইছি, তুমি ক্যালকুলেশনগুলো আরও ফাস্ট করতে হবে, বুঝছো। তার মানে দেখো এখানে যদি 4 লিখি, 4 এখানে -3 প্লাস হলো 1, -3 প্লাস হলো 1। সো এখানে আমি কি লিখতে পারি, সরি -3 প্লাস হবে 4, -3 প্লাস 4 কী হবে, তার মানে এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি আমি 1। সো 1 বসাতে, সো চলো আর একটু করি ক্যালকুলেশন। এখানে 4 আছে, আর দেখো -15 আর 3 × 4 = 12, তাহলে -15 + 12, তাহলে এখানে এখানে কি আসতেছে, এখানে আসতেছে তোমার -3, এখানে কি আসতেছে -3, আর নিচে কি আছে, নিচে আছে তোমার এখানে কি, আচ্ছা সরি, এখানে কিন্তু +1, এখানে কিন্তু +1, আর নিচে আসছে যে 1/4। সো এটা আর এটা আমি কাটতে পারি, তাহলে কি থাকতেছে দেখো, তাহলে থাকতেছে তোমার -3। সো বুঝতে পারছো। সো এক্সের মানটা কী হবে, সো এক্সের মান হবে -3। দেন তুমি ওইভাবে সিমিলারলি ওয়াইয়ের মানটা বের করবা, কিন্তু ওয়াইয়ের মান বের করার আগে তুমি আগে অপশনটা দেখবা, দেখো কোনটাতে -3 আছে। দেখো একটা তো -3 নাই, একটা তো -3 নাই, তার মানে আনসার কত, আনসার হবে না। কিন্তু ভাই ক্যালকুলেশন কিন্তু ভুল করা যাবে না, ক্যালকুলেশন ভুল করলে কিন্তু মিলবে না, স্বাভাবিক। দেখো এখানে তারা কিন্তু শর্টকাটভাবে করছে, কিন্তু আমি বলবো এটা তুমি ই করবে না। এক্সাম হলে যখন বহিস্থ বিভক্তি বলবে, ডেফিনেটলি ভাই তোমার ঝামেলা হতে পারে। আমি বলছি এই ফর্মুলাতে যাবা, তোমার যে কোনো ক্ষেত্রে দেখবো কোনো চিন্তাই করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। ওই ক্ষেত্রে ক্যালকুলেশন ইজি, ঠিক আছে, বাট সেক্ষেত্রে তোমার 1 মিনিট চিন্তাই করতে হবে। কিন্তু এক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু বড় হলেও ক্যালকুলেশন যোগ বিয়োগ, জাস্ট কিন্তু যোগ বিয়োগ। তো চলো আমরা নেক্সটে যাই, নেক্সটে আরও দেখবো এই পুরো সব অঙ্কে সেম নিয়ম। দেন দেখো 3 নম্বর কি বলছে, যে 1, 5 এবং 3, 2 বিন্দু দ্বয়ের সংযোগকারী রেখে এক্স অক্ষকে কোন অনুপাতে বিভক্তি করে। তার মানে কি এক্স অনুপাতে বিভক্ত করার শর্তটা কি, এক্স অনুপাতে বিভক্ত করার শর্তটা হলো তোমার কোটি দ্বয়ের অনুপাত। তার মানে কি y1/y2, y1 কত, y1 হলো 5, এবং y2টা কত, y2 হলো 2। যেহেতু ধনাত্মক, তার মানে কি এটাই হবে তোমার কে, কে হলো ধনাত্মক, বলছি কে যেহেতু ধনাত্মক সুতরাং বহিস্থভাবে ছেদ করবে। দেখো যেহেতু ধনাত্মক সুতরাং কি বহির বিভক্তি করবে, তার মানে কি আনসার কী হবে, 5/2 অনুপাতে বহির্বিভক্ত করে। তার মানে কি ওটা এই যে বি নাম্বারটা, বোঝা গেল, বোঝা গেল। আচ্ছা তাই না, নেক্সট বলছে যে এই দুইটা বিন্দু দিছে, এই বিন্দুদের সংযোগকারী রেখাংশ যে যে বিন্দুতে 3:4 অনুপাতে মানে কি অন্তর্বিভক্তি করে। তার মানে কি, তার মানে এই ক্ষেত্রে কে এর মান কিন্তু যাবে অবশ্যই তোমার ধনাত্মক। তার মানে কে ইজ ইকুয়াল টু কি যাবে, কে ইজ ইকুয়াল টু যাবে 3/4। তাহলে চলো এখানে আমরা এক্স এর মানটা বের করি। সো এক্স ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, 3/4 ইন্টু হবে এক্স টু কত, এক্স টু হলো 8, প্লাস যাবে এক্স ওয়ান কত হলো 1, দেন কি কে +1, মানে কি 3/4 +1। জাস্ট এখন এটা ক্যালকুলেশন করলেই তোমার হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করে দেখবে এই আসতেছে, ক্যালকুলেশনটা করবা, করার ফলে দেখবা 4 আসতেছে। তার মানে কি এক্স এর মান হবে 4। এখন তুমি ওয়াই এর মান বের করবা, কিন্তু বের করার আগে তুমি একটু অপশনটা চেক করবা, দেখবা যে কি আছে। দেখো অপশনে তোমার এটাতেও 4 আছে, এটাতেও 4 আছে, তার মানে কি এ এবং ডি এর দুইটার মাঝে একটা হলো আনসার। এখন দেখো তোমার হয়তো হইতে পারে যে এক্স পর্যন্ত বের করছো, ওয়াইয়ের মানটা বের করার তোমার টাইম নাই, স্যার খাতা টানতেছে, এখনই তোমাকে টান দিবে। এখন তুমি কি করবা, এখন তুমি যেহেতু এক্সের মানটা আছে, তুমি আল্লাহ নামে ভাই এ এবং ডি দুইটার মধ্যে একটা দাগাই দিবা, তোমার কিন্তু চান্স মানে কি হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। সো এই ক্ষেত্রে হওয়ার চান্স কিন্তু তোমার অনেক বেশি। সো এইগুলো রিস্ক একটু নিতে হবে, কিন্তু এটা মানে কখনই নিবা, যখন দেখবে একদম স্যার খাতা টানতেছে, ঘন্টা বেজে গেছে, একমাত্র তখনই রিস্কটা নিবা, আদারওয়াইজ মানটা কিন্তু বের করবা। তাহলে চলো আমরা ওয়াইয়ের মানটা বের করি। সো একটা যেহেতু করতে আছে ফোল্ড করি, সো ওয়াইয়ের মানটা বের করি। সো ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, কে কত 3:4 ইন্টু কি ওয়াই টু কত, ওয়াই টু হলো 6, ওয়াই টু হলো 6, প্লাস কি যাবে ওয়াই1। সো ওয়াই1 কত আছে, ওয়াই1 আছে -1 আছে। সো মাইনাসে মাইনাসে প্লাস, কি বলি, প্লাসে মাইনাসে মাইনাস, তার কারণে কি কি থাকতেছে -1 /3:4, প্লাস কত, প্লাস হবে তোমার 1, বুঝতে পারছো। সো এখন এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো তো দেখো কি আসে। নিচে 4, দেন কি আসছে 3 × 6 = 18, তার মানে 18 মাইনাস কি, 18 মাইনাস যাবে 4, আর নিচে কি আসতেছে 4 আসতেছে, আর দেন 3 প্লাস হবে 4, তার মানে 7, তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি না, এই 4 আর এই 4 কাটতে পারি, কাটার ফলে উপরে কি থাকতেছে তোমার থাকতেছে 14, দেখতেছে 14, আর এখানে কি থাকতেছে 7, তার মানে কি
ওয়াই কি, ওয়াই হলো 2, তার মানে দেখছো আনসার কোনটা, আনসার এ নাকি ডি? অবভিয়াসলি আনসার কিন্তু ডি। সো এইভাবে চিন্তা করলে কিন্তু তোমার আর কিছু চিন্তা করতে হইতেছে না, কোনো সরল রেখা বা গ্রাফ কিচ্ছু চিন্তা করতে হইতেছে না, সব ক্ষেত্রেই মিলবে, 100% কারেক্টলি ভাবে তোমার কিন্তু মিলবে। আর ক্যালকুলেশন কিন্তু ভাই জটিল না, ক্যালকুলেশনে কিন্তু একদম ইজি। সো দেখো 5 নাম্বারটা দেখো, 5 নম্বর, আচ্ছা আরেকটা কথা আছে, 5 নম্বর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক হলে ভাই একদম ইজি, কিছুই না, জাস্ট দুই দুই দিয়া ভাগ করে দেবা। যদি বলে সমদ্বিখণ্ডক, তখন এক্স ইজগলটা কী হবে, 3+6/2, মানে যেভাবে এক্স যে কে যেভাবে দেখালাম ওইভাবেও হবে, কিন্তু সমদ্বিখণ্ডক করলে এত ভেজালও যাবে না, জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবা। তোমার দেখো 6 আর 3 9, তার মানে কি 9/2, আর ওয়াই ইজগলটা কী হবে, ওয়াই ইজগলটা দেখো 8 আর 2 10/2, মানে 5। সো বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। তো তারপরে যদি কারো কোথাও প্রবলেম হয় অবশ্যই জানাবা, আমি তোমাকে প্রাইভেটলি সলভ দিব, বুঝছো? আচ্ছা, চলো এখন আমরা টাইপ 4-এ যাই। তো এখানে দেখো টাইপ 4-এ কি বলছে, টাইপ 4-এও আমরা এগুলো কালকে দেখাইছি, যে ত্রিভুজের ভরকেন্দ্র সূত্রগুলো কি, x1 x2 x3 যা থাকবে, দেন সেটাকে 3 দিয়ে ভাগ করে দিবা। ওকে ভরকেন্দ্র, তোমার বেশিরভাগ ক্ষেত্রে ভরকেন্দ্রটাই তোমার জানতে চাবে, তো অন্তকেন্দ্রটা জানতে চায় না। তারপর অন্তকেন্দ্র সূত্রটা দেখে রাখো, এ বি সি কি জানো, এখানে এ বি সি হলো যে ত্রিভুজ যে থাকবে, ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য তোমাকে দেওয়া থাকবে, বুঝতে পারছো? ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে, প্লাস তোমার ইয়েও থাকতে হবে, কি বলছে, যে তোমার যে 3টা যে শীর্ষবিন্দু, ওই 3টা শীর্ষবিন্দু জানা থাকতে হবে, তাহলে তোমার অন্তকেন্দ্রটা সেই জন্য তারা কিন্তু ভরকেন্দ্রটা বেশি দেয়। তারপরও তুমি জাস্ট সূত্রটা দেখে রাখো, আচ্ছা বুঝতে পারছো? আর দেখো শীর্ষবিন্দু সমূহের স্থানাঙ্ক হবে যথাক্রমে, এটা যে কোনো বহুভুজের ক্ষেত্রে এটা তুমি অ্যাপ্লাই করতে পারো। দেন দেখো এ বি সি, দেখো এ বি সি ত্রিভুজের মধ্যবিন্দুগুলো দিয়ে দিয়েছে, তার মানে কি ডি ই এফ, এগুলো হলো মধ্যবিন্দু। সো যেহেতু মধ্যবিন্দুগুলো তুমি জানো, তোমার এই বিন্দুর স্থানাঙ্কটা কী হবে দেখো, x2 প্লাস হলো x3, x2টা কোনটা, এটা হলো তোমার x2 এবং এটা হলো তোমার x3, আর কি মাইনাস কি যাবে, মানে বিপরীতটা যাবে মাইনাস, বুঝতে পারছো? তোমার মধ্যবিন্দু দেওয়া আছে, তোমার এক শ্রেণীর মানুষ এখানে কী করবে জানো, এক শ্রেণীর মানুষ, এগুলো তো সব দেওয়া আছে না, এগুলো যেহেতু এই 3টা দেওয়া আছে, এই 3টা থেকে সে এইটার মান বের করবে, দেন এটা আনবে, এটা আনবে, এটা থেকে পরে সেটা এটা বের করবে। মিনিমাম একটা 3 থেকে 4 মিনিটের একটা ঝামেলা এখানে আছে। তারপরে যে ঝামেলা যে তাও ঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই, তুমি এই শর্টকাটের মাধ্যমে তুমি ইজিলি কিন্তু এটা করতে পারবা, বুঝতে পারছো? যে যে 3টা মধ্যবিন্দু দেওয়া থাকবে সেটার জন্য এ বের করতে বলছে না, জাস্ট এইটা আর এটা যোগ করবা আর এটা বিয়োগ দিবা। যদি সি বের করতে বলে দেন কি করবা, দেন হবে x1 প্লাস হবে x2 মাইনাস হবে x, মানে বিপরীতে যেটা থাকবে সেটা জাস্ট শুধু মাইনাস করে দেবা, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আর এটা একটু খুবই একটা ভালো একটা এমসিকিউ, এটার সময় এমসিকিউ ডিরেক্ট চলে আসে, যে মধ্যবর্তী মধ্যবিন্দুগুলো সংযোজককারী যে ত্রিভুজটা আছে এটার ক্ষেত্রফলের 4 গুণ হলো তোমার বৃহদাকার যে ক্ষেত্রফল আছে, যে মানে বৃহদাকার যে ত্রিভুজটা আছে সেটার ক্ষেত্রফল, বুঝতে পারছো? তার মানে কি এ বি সি ইজুয়াল টু আমরা কি লিখতে পারি, 4 × DEF, বুঝে গেল? আচ্ছা তাহলে চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। আচ্ছা, যে একটি ত্রিভুজের 2টা শীর্ষবিন্দু দিছে, দেখো 2টা শীর্ষবিন্দু দিছে এবং ভরকেন্দ্রের স্থানাঙ্কটাও দিয়ে দিছে। আমরা কি জানি ভরকেন্দ্র ইজুকাল টু কি, ভরকেন্দ্রের স্থানাঙ্ক একটা যদি এক্স ইজুকাল টু কি হবে, তোমার হবে এটার x1 x2 x3, তার মানে কি 2+6+x3 আমি ধরলাম না, ডিভাইড বাই 3, এই ডিভাইড বাই 3 করলে কি আমি x1 আর y1 পাবো, মানে এই এক্স এবং ওয়াইটা বের করতে বলছে। সো এখান থেকে আমি এক্সের মানটা পাবো না, অবশ্যই কিন্তু আমি এখান থেকে এক্সের মান পাবো। আর ওয়াইটা কি, ভরকেন্দ্র ওয়াই হলো 4, তার মানে কি 4 আমরা কি লিখতে পারি, 4 আমরা লিখতে পারি না, যে 7+1+y/3, এখান থেকে ওয়াইয়ের মানটা বের করতে পারবে না, অবশ্যই কিন্তু তুমি বের করতে পারবা। আচ্ছা দেখো আসো নেক্সট, নেক্সট কি বলছে, যে একটি ত্রিভুজের একটি বিন্দু দিছে 8 2 এবং BC বাহুর মধ্যবিন্দু হলো 5D। আচ্ছা দাঁড়া, একটা ত্রিভুজ আঁকি আগে, একটা ত্রিভুজ আঁকি, এটা ত্রিভুজ হয়েছে আল্লাহ জানে। আচ্ছা এ বি সি, দেন দেখো এ বি সি ত্রিভুজের একটি বিন্দু, আচ্ছা এই বিন্দু স্থানাঙ্ক দিছে 8 2, দেন বলছে BC বাহুর মধ্যবিন্দু, আই মিন ডি, ডি কি দিছে, ডি দিছে হলো 5 2, বলছে ত্রিভুজটার ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আচ্ছা ভালো কথা, দেখো তো এখানে কি বলছে, যে যে কোনো একটা ত্রিভুজের যে শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দুর যে কোনো সংযোজক সরলরেখাকে কি বলে, সংযোজক সরলরেখাকে তোমার বলে মধ্যমা। তার মানে কি এটা হলো তোমার মধ্যমা। সো চলো এখানে একটা মধ্যমা কি, তো এ থেকে ডি যোগ করলাম, তারপর আমি মধ্যমা পাইলাম, ভরকেন্দ্রটা বের করতে বলছে। তোমরা 9 10 উপপাদ্য পড়ছো না, যে ভরকেন্দ্র
ত্রিভুজের যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তরে বিভক্তি করে। ভরকেন্দ্র কী করে যে কোনো কী বলে ভরকেন্দ্র ত্রিভুজের যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর বিভক্তি করে। তার মানে এখানে তোমার কী চাইছে, এখন দেখো তোমার ভরকেন্দ্রের যে স্থানাঙ্কটা সেটা বের করতে বলছে। ওকে, যে ভরকেন্দ্রটা আছে তার কালারটা চেঞ্জ করি। এই যে এটা যদি আমি ভরকেন্দ্র ধরি, সো এই বিন্দুতে কি করে তোমার 2:1 অনুপাতে অন্তরে বিভক্তি করে। এখন তোমার ভরকেন্দ্র চাইছে, তার মানে এই বিন্দুটা চাইছে। সো আমি ধরে নিই যে এই বিন্দুটা হলো XY। তাহলে চলো এই যে সিমিলার হবে, এতক্ষণ আমরা যেভাবে করলাম, তাহলে কি কে ইজ ইকুয়াল টু কী হবে, কে ইজ ইকুয়াল টু তোমার হবে না 2/1, 2/1 মানে কি 2 না। সো দেখো তাহলে চলো এক্স এর মান বের করি। স্যার এক্স ইজ ইকুয়াল টু কী হবে, নিচে আসবে k+1 মানে কি 2+1, দেন উপরে কি যাবে 2 × x2, এটা হলো x1 y1 আর এটা হলো তোমার x2 y2, তাহলে x2 কী হবে 5 প্লাস কি যাবে x1 কত, x1 হলো 8। তার মানে উপরে কি আসতেছে, উপরে তোমার আসতেছে 18, উপরে আসতেছে 18 আর নিচে কি আসতেছে, নিচে আসতেছে তোমার 3। তার মানে কাটাকাটি করলে কি হবে 6। তার মানে কি ভরকেন্দ্রের ভুজ হবে 6। এখন দেখো কোথায় কোথায় 6 আছে, আগে তুমি ওয়াইট বের করবা না, আগে তুমি দেখবা এই 6 আছে কোথায় কোথায়। একমাত্র দেখো 6 একমাত্র এই 4 নাম্বার অপশন আছে। সো আনসার কি, আনসার হলো এটা। বুঝতে পারছো? আশা করি বুঝাতে পারছি। এখন চলো পরেরটা, বলছে যে ত্রিভুজের বাহুদ্বয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে কি বলে, এটা অবশ্যই পরিকেন্দ্র বলে। আচ্ছা দাঁড়াও, এটা শেষ করে আমি 3টা সংজ্ঞা বলবো, এই 3টা সংজ্ঞা মাস্ট মনে রাখবা। বুঝতে পারছো? অন্তকেন্দ্র কোনটা, ভরকেন্দ্র কোনটা, পরিকেন্দ্র কোনটা, লম্বকেন্দ্র কোনটা, আমি এটা বুঝাবো। তার আগে এটা চলো আগে এটা শেষ করে ফেলি। দেখো সিমিলারলি একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু হিসেবে মানে সিমিলারলি 2, 3, 5কে জাস্ট 3 দিয়ে ভাগ করবা, তুমি যে ভরকেন্দ্রের বুঝটা পাবা। আবার y1, y2, y3 যে কোটিগুলো আছে এই কোটিগুলোকে তুমি 3 দ্বারা ভাগ করবা, 3 দিয়ে ভাগ করার ফলে তুমি কি ভরকেন্দ্রের ওয়াইটা পাবা। আচ্ছা এখন চলো আমি সংজ্ঞাগুলো দিই। সংজ্ঞাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? অনেক ইম্পর্টেন্ট। কেন্দ্র কি জানো, ধরো এটা একটা ত্রিভুজ, আমার আঁকা ভালো হইতেছে না, তাও একটু ধরে নাও। বুঝছো? ধরো এইটা একটা ত্রিভুজের কি আছে, ত্রিভুজের 3টা কোণ আছে। সো এই 3টা কোণের সমদ্বিখণ্ডক তো 3টা কোণের, আই রিপিট 3টা কোণের সমদ্বিখণ্ডক, 3টা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে এই ছেদবিন্দুটা হবে তোমার ত্রিভুজের অন্তকেন্দ্র। সো বুঝতে পারছো যে ভাই আমি ত্রিভুজের 3 কোণের সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দু হলো তোমার অন্তকেন্দ্র। আর পরিকেন্দ্র কি জানো, পরিকেন্দ্র হলো ধরো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের কয়টা বাহু, ত্রিভুজের অবভিয়াসলি তোমার 3টা বাহু না। সো 3টা বাহুর সমদ্বিখণ্ডক, 3টা বাহুর সমদ্বিখণ্ডক, আমি ভাই আঁকা হইতেছে না, তাও তোমরা একটু বুঝে নাও। বুঝছো? মানে এই বাহু এবং এই বাহু, এই 3 বাহুর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে, 3 বাহুর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা হলো তোমার ত্রিভুজের পরিকেন্দ্র। তার মানে অন্তকেন্দ্র হলো এটা আর পরিকেন্দ্র হলো এটা। এখন আসো যে ভরকেন্দ্র কি, ভরকেন্দ্র আচ্ছা এর আগে আসি লম্বকেন্দ্র কি, লম্বকেন্দ্র হলো তোমার কিছুই না ভাই। লম্বকেন্দ্র হলো ধরো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। সো ত্রিভুজের এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করছো, এবং ত্রিভুজের এই বিন্দু থেকে এই বাহুর উপর একটা লম্ব অঙ্কন করছো, দেন এই বিন্দু থেকে এই বাহুর উপর আরেকটা লম্ব অঙ্কন করছো। তার মানে কি, মানে আমি বলতে চাইতেছি যে ত্রিভুজের 3টা বাহুর উপর উপর বিপরীত কোণ থেকে উৎপন্ন লম্ব বা অঙ্কিত লম্বের যে ছেদবিন্দু, এটাই হলো তোমার লম্ব। বুঝতে পারছো? অঙ্কিত লম্বের যে ছেদবিন্দুটাই সেটা হলো তোমার লম্ব কেন্দ্র। এখন আসি ভরকেন্দ্র কি, ত্রিভুজের ভরকেন্দ্র আসলে বুঝতে, ত্রিভুজের যে মধ্যমাগুলো আছে, ত্রিভুজের মধ্যমাগুলোর ছেদবিন্দুটা আসলে ভরকেন্দ্র। ত্রিভুজের মধ্যমাগুলো ছেদবিন্দু কি কি বলে, তোমাকে ভরকেন্দ্র বলে। সো বুঝতে পারছো? আচ্ছা আশা করি বুঝতে পারছো। তো ভাই ক্ষেত্রফল নির্ণয় দুইভাবে করা যায়, আমি কিন্তু আগের ক্লাসে দেখেছি ক্ষেত্রফল কীভাবে বের করা যায়। তুমি নির্ণয় করো, ধরো 3টা বিন্দু দেওয়া আছে, যে কোনো বহুভুজের ক্ষেত্রে এটা সত্য। 3টা বিন্দু দেওয়া আছে, সো 3টা বিন্দুকে তুমি কী করতে পারো, এইভাবে দেখো নির্ণয়কে হাফ দিতে পারো, এবং এখানে রাখবো 1 রাখবা, এই সাইডে সবগুলো 1 রাখবা, এই সাইডে x1 x2 x3 y1 y2 y3, সেইভাবে করতে পারো। অথবা তুমি যে এইভাবে করতে পারো, আমি প্রেফার করি যে এই যেটা আমার কাছে এটা বেশি ইজি লাগে। বুঝছো? যে কোনো নির্ণায়কের মান বের করা কিন্তু একটু জটিল, তারপর আমি ম্যাট্রিক্সে দেখাচ্ছি কতগুলো শর্ট ওয়ে, বাট শর্ট ওয়েতে তো সবসময় হবে না না। সো আমি বলবো যে তুমি এই যে নিয়মটা আছে এই নিয়ম অনুযায়ী করবা, দেখবা অনেক সহজ হচ্ছে। আচ্ছা তাহলে চলো আমরা এমসিকিউ সলভ করি, দেন আমরা এগুলো সলভ করবো। বলছি একটি ত্রিভুজের যে শীর্ষবিন্দুগুলোর পোলার, আচ্ছা দেখো কি বলছে, সে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহের পোলার স্থানাঙ্ক যথাক্রমে দিছে এইটা এবং এইটা।
মানে একটা ত্রিভুজের দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দিয়েছে। আচ্ছা, ত্রিভুজটার ক্ষেত্রফল কত এটা বের করতে বলছে। আচ্ছা তাহলে চলো, যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু সহ, দেখো শীর্ষবিন্দু সহ মানে কি জানো, ত্রিভুজের দুইটা বিন্দু হলো এটা এবং আরেকটা বিন্দু হলো তোমার 0 0। যেহেতু পোলার স্থানাঙ্ক বলছে, এই পোলার স্থানাঙ্কগুলোকে তোমাকে কি করতে হবে ভাই, কার্তেশীয় স্থানাঙ্কে নিতে হবে, তখনই তুমি ইজিলি করতে পারবে। আচ্ছা চলো করি। তো এটার আমি বিন্দুগুলো বের করি। এটার পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, সো এটা কার্তেশীয় কী হবে, এক্স ইজুকাল টু কি, এক্স ইজুকাল টু হবে তোমার আর, আর হলো কস থিটা, কস 45 মানে কি, কস 45 হলো 1/√2, কস 45 হলো 1/√2, তাহলে কি আসতেছে এখানে, এখানে আসতেছে 1, তার মানে কি এখানে কি আসতেছে, এটা হলো 1। আর দেখো, আর ওয়াই ইজুকাল টু কি, ওয়াই ইজুকাল টু আর সাইন থিটা, আর সাইন থিটা আর কি, আর হলো √2, আর সাইন থিটা হলো √1/√2, তার মানে ওয়াই ও হলো 1, এক্স হলো 1। বুঝতে পারছো? আচ্ছা তাহলে তো চলো, তাহলে এই বিন্দুটা আমি পাইছি, দেন আসো নেক্সট বিন্দু। নেক্সট বিন্দু কি, নেক্সট বিন্দু হলো তোমার এই যে এই যেটা, তার মানে কি এক্স ইজুকাল টু কী হবে, এক্স ইজুকাল টু হবে আর কস থিটা, আর দিলাম আর কস 60 ডিগ্রি মানে কত, কস 60 ডিগ্রি মানে হলো তোমার হাফ, তার মানে এটা হবে তোমার কি, এটাও কি 1 নাকি, এটা হলো তোমার 1। আচ্ছা এটা ওয়াইটা বের করে দিতে দেখি। সো সো আর এটা ওয়াইটা কী হবে দেখো তো, এটা ওয়াই হবে আর ইন্টু আর সাইন থিটা, আর সাইন থিটা, সো সাইন 60 মানে কি, সাইন 60 মানে হলো তোমার √3/2, √3/2, তার মানে এটা যদি আমি কাটি, তার মানে এই বিন্দু স্থানাঙ্ক কি আসছে 1√3। তার মানে দেখছো, তুমি কিন্তু তিনটা বিন্দু এখন পেয়ে গেছো, তিনটা বিন্দু পেয়ে গেছো না, অবভিয়াসলি তুমি তিনটা বিন্দু পেয়ে গেছো, এখন জাস্ট কিছুই না, তুমি যে কোনো এক নিয়মে করে ফেলবা। দাঁড়াও দেখাইতেছি। তাহলে চলো আমরা করি। দেখেন কি কি লিখতে পারি, হাফ, 0 1 1, দেন আবার 0, দেন কি 0 0 1 √3, দেন কি, দেন আবার 0। আচ্ছা চলো এখন ক্যালকুলেশন করি, এখন ক্যালকুলেশন করি চলো। তাহলে 0 0 গুণ করলে 0 0 0 গুণ করলে 0, সেখানে হাফ থাকলো, হাফ থাকলো। সো 1 আর √3 গুণ করলে কত হয়, √3 আর কি মাইনাস হবে 1, তার মানে দেখো এটাই আনসার, দেখো এটাই আনসার। দেখো এই যে সি নাম্বারটা দেখো, হাফ √3 ইন্টু আনসার। কিন্তু এখানে দেখো, তো সো এটা কিন্তু হয়ে গেছে, কিন্তু এরা দেখো কি করছে, এরা যে নিয়মে করছে আমি বলছি ভাই এই নিয়মে করবা না, কারণ এই নিয়মে তোমার ভুল হওয়ার চান্সটা বেশি। এরা এই সরাসরি একটা নিয়ম দেখাইছে, সো এই নিয়মে দেখো আরও ঝামেলা বেশি, তোমার এখানে সাইন থিটা সূত্র ফেলাইতে হয়, আরও ঝামেলা। আমি বলবো যে তুমি কিন্তু এটা কিন্তু টাইম লাগবে না, আমি আস্তে আস্তে করলাম দেখে ভাই টাইম লাগলো, কিন্তু তুমি কিন্তু দেখা মাত্র ইজিলি এটা তুমি 1 মিনিটের মাঝখানে ইজিলি কিন্তু তুমি এটা করতে পারবা। বুঝতে পারছো? তবে এত টাইম লাগবে না। তার মানে কি বললাম যে তোমার যদি পোলারে দেওয়া থাকে তুমি সেটাকে কার্তেশীয়তে নিবা, নেওয়ার ফলে যে যে দেন জেনারেল যেভাবে তুমি ক্ষেত্রফলটা বের করো ঠিক সেভাবেই বের করবে। বুঝতে পারছো? আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে যাই এখন। আসো এই নাম্বারটা, এটা তো ভাই কোশ্চেনই দেখা যাইতেছে না, এটা তো কোশ্চেনে হয়তো এখানে তিনটা বিন্দু দিচ্ছে, বুঝছো, তিনটা বিন্দু দিচ্ছে। সো তিনটা বিন্দু দিয়ে জাস্ট সরল রেখাটা বের করতে বলছে। বুঝতে পারছো? মনে হয় তিনটা বিন্দু দিচ্ছে, সো দেখা যাইতেছে না, সো এটা থাক। আর দেখো 3 নম্বরটা, বলছে যে দেখো তিনটা রেখা দিচ্ছে, এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, রেখা তিনটে দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলো। এক্স ইজুকাল টু 0 মানে কি, এক্স ইজুকাল টু 0 মানে তোমার ওয়াই অক্ষ, এবং ওয়াই ইজুকাল টু 0 মানে তোমার হলো এক্স অক্ষ। দেন আরেকটা সরল রেখা দিচ্ছে, সো এই সরল রেখাটা কী হবে, এভাবে হবে, কারণ এই তিনটা রেখা দ্বারা একটা ত্রিভুজ গঠন করতে হবে। সো এই রেখাটা কি, এই রেখাটা হলো 2x প্লাস হলো 3y প্লাস হলো 1 ইজুকাল টু 0। দেন তাহলে যে চিন্তা করো, আমাদের যে ক্ষেত্রফল সূত্রটাকে হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। সো এই রেখাটা কে আমি কিন্তু আগের ক্লাসে দেখাইছি এগুলো কীভাবে বের করে। সো চলো কী করে, আমাকে কি কোন ফর্মেটে আনতে হবে দেখো তো, আমাকে এই ফর্মেটে আনতে হবে, এক্স ডিভাইড বাই এ প্লাস ওয়াই ডিভাইড বাই বি ইজ ইকুয়াল টু 1। এই ফর্মেটে আনলে দেন আমি বলতে পারবো যে এক্স অক্ষকে এই পরিমাণ ছেদ করছে এবং ওয়াই অক্ষকে বি পরিমাণ ছেদ করছে। তাহলে চলো আমরা এটাকে এই ফর্মেটে নিয়ে আসি। সো ওয়ানটাকে আগে আমি ওই পাশে পাঠাই দিই, ওয়ানটাকে ওই পাশে পাঠাই দিই, হলে কি হলো -1। এখন -1 দ্বারা সব কিছুকে ভাগ করি। সো এটাকে -1 দ্বারা ভাগ করলাম, এটাকে -1 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে এখানে কি হবে, ভাগ করলে এখানে আস্তে আস্তে আমার হলো 1। সো ভাগ করলে এখানে 1, সো -1 দ্বারা ভাগ করলে এখানে আলটিমেটলি ভাই কী হয়ে যাবে। সো সো দেখো কী হবে দেখো। আচ্ছা এভাবে থাক, এভাবে থাক, কোনো সমস্যা নেই, এইভাবে থাক, কোনো সমস্যা নেই। এটাকে আমি এইভাবে লিখতে পারি না দেখো তো, এক্স মাইনাস হাফ প্লাস ওয়াই মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু 1। এটা লিখতে পারি কি না, অবশ্যই কিন্তু আমি এটা লিখতে পারি। এখন দেখো, এখন জাস্ট জেনারেল সূত্রটা হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, তাহলে কি সূত্র কি আসতেছে, হাফ ইন্টু
ভূমি কত, ভূমি তাহলে চলো মাইনাস মানে সো প্লাস, সো আমি প্লাসটাই নিই। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হলো 1/3। তোমার এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস হয়ে গেছে, তার মানে তোমার কত হয়, তোমার 2 × 4 3 × 4 = 12, তাহলে 1/12, 1/12 হলো তোমার ক্ষেত্রফল। তাহলে দেখো আনসার হলো এই নাম্বারটা। বুঝতে পারছো? আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা তাহলে চলো নেক্সট। 4 নম্বরটা দেখো, বলছে যে y = 2 এবং x। আচ্ছা, খুব ভালো একটা কোশ্চেন। দেখো, রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে কি y = 2, তাহলে x এর আমাদের একটা y = 2 মানে কি, ধরো এটা y অক্ষ, y = 2 মানে ধরে আমি এ রেখা। এখন দেখো y = তোমার মডুলাস x দিচ্ছে, আমরা জানি যে মডুলাস উঠাইলে তোমাকে প্লাস মাইনাস দিতে হয়। তার মানে কি y = প্লাস মাইনাস এক্স হবে। তার মানে কি x এর দুইটা মান পাবো, x এর মান একটা পাবো +2 আর একটা পাবো -2। এখন এই দুইটা মানের জন্য দেখবা তোমার দুইটা রাখা হইতেছে y = তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি, সো আমি দুইটা সমীকরণ পাইতেছি, y = একটা পাইতেছি x এবং y = আরেকটা পাইতেছি -x। তার মানে কি এখন কিন্তু তুমি তিনটা রেখা পাইছো, তিনটা রেখা ছাড়া কিন্তু ভাই ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তার মানে এই একটা রেখা y = 2 একটা রেখা, দেন একটা রেখা y = x আর একটা রেখা y = -x। তাহলে চলো y = x, এই রেখাটা কেমন হবে দেখো তো। এই রেখাটা অবশ্যই কিন্তু মূল বিন্দুগামী হবে। কারণ কি, কারণ এখানে তোমার কোনো ধ্রুবক নাই, মানে প্লাস সি টাইপের বা কোনো ধ্রুবক নাই, এখানে কোনো ধ্রুবক নাই। সো একটা রেখা যদি এইভাবে হয় মূল বিন্দুগামী হয়, একটা রেখা যদি এইভাবে হয় মূল বিন্দুগামী হয়, আরেকটা কি মাইনাস, তার মানে কি আরেকটা হবে সিমিলারলি বাট তার বিপরীতভাবে। তার মানে কি আরেকটা রেখা কোন দিকে হবে, আরেকটা রেখা হবে এইভাবে। কারণ আমি যদি এটা যদি y = x ধরি, সো এই রেখাটা কি হবে, এই রেখাটা হবে y = -x। এখন দেখো, তোমার জেনারেল সূত্রের মতো এখন তুমি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা করতে পারবা। কীভাবে করতে পারবা, দেখো y = কি, y = 2, তার মানে কি এখানে যে বিন্দুটা আছে এটি কি 0 2। আবার দেখো তুমি এখানে বসাও। সো তোমার তাহলে তোমার উচ্চতার কি আসতেছে, উচ্চতা আসতেছে তোমার 2, যেহেতু x = 2, x = 2, তার মানে কি সরি কি বলি, x = y এবং y = 2, তার মানে x এর মানও হলো 2। সো x এর মানও যদি 2 হয়, তার মানে কি এই বিন্দুর স্থানাঙ্ক কি, এই বিন্দুর স্থানাঙ্ক হবে 2, তাহলে তোমার 2 2। তার মানে ভূমি পাইলা 2 এবং উচ্চতা পাইলা তুমি 2, তাহলে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। কিন্তু দেখো কি একটু কথা আছে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন কিন্তু তোমার কি বাইরে হলো, তোমার এইটুকেরই বাইরে হলো। কিন্তু তোমার কিন্তু যেহেতু মডুলাস দিছে, তোমাকে কিন্তু এই পার্টটা হিসাব করতে হবে। তারপরে এটা কি একটা সদৃশ একটা ত্রিভুজ। সো জাস্ট এটাকে আবার তুমি 2 দিয়ে গুণ দিয়ে দিবে, এটাকে আবার 2 দিয়ে গুণ দিয়ে দিবে। তাহলে কি আসতেছে দেখো, তাহলে আসতেছে a2 কাটলাম, তাহলে a2 আর a2 মিলে কি আসছে তোমার 4। তার মানে কি ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল 4। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। না বুঝলে কিন্তু আমি বারবার বলতেছি, না বুঝলে অবশ্যই জানাবা, আমি তোমাকে আবার এটা বলবো। বুঝতে পারছো? আচ্ছা তাহলে কি 4 নম্বরটা। দেন আসো 5 নম্বরটা, বলছে যে তিনটা বিন্দু দিছে, বিন্দু ধরো বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। সো জাস্ট সূত্র এটাই x1 x2 দেন কি 0, আবার রিপিট হবে x1, দেন আসবে y1 y2 0, আবার রিপিট হবে y1। দেন করতে পারবে না ক্যালকুলেশন, অবশ্যই কিন্তু করতে পারো, আমি কিন্তু 10 12 বার জাস্ট এটা আমি করে দেখাচ্ছি তোমার লাস্ট 2 ক্লাস মিলা। আচ্ছা 6 নম্বরটা, তিনটা বিন্দু দিচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সিমিলারলি ভাবে। এখন দেখো 7 নম্বরটা, দেখো 7 নম্বর অনেক ভালো একটা এমসিকিউ। বলছে একটি আয়তক্ষেত্রের বাহুগুলো 20% বর্ধিত করা হলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। এক শ্রেণীর মানুষ এটা তোমার 40% দিয়ে দিবে, কারণ কি যেহেতু দৈর্ঘ্যের প্রস্থ গুণ, এক শ্রেণীর মানুষ 40% দিয়ে দিবে। কিন্তু এটা কি দিলে হবে, দিলে হবে না। তুমি যখনই পার্সেন্টেজ থাকবে, বুঝছো, আমি বলি তোমার এটা ফিজিক্সের ক্ষেত্র, কেমিস্ট্রি ক্ষেত্র, ম্যাথের ক্ষেত্র, যখনই পার্সেন্টেজ থাকবে তখন আসল অংশটা তুমি 100 ধরে নিবা। দেখো তোমাকে কি বলছে, বাহুগুলোকে 20% বৃদ্ধি করছে। তাহলে আমি ধরি যে একটা যেহেতু আয়তক্ষেত্র বলছে, আয়তক্ষেত্রে দৈর্ঘ্যটা হলো 100 এবং প্রস্থটা হলো 50, এটা কিন্তু আমি ধরছি। কারণ দেখো 20% বৃদ্ধি, সো আমি আসলটাকে 100 ধরে নিছি। যদি বর্গক্ষেত্র হইতো তখন আমি দুইটাই 100 ধরতাম। আসলে এখানে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র দুই ক্ষেত্রেই তোমার সেমই হবে। তারপর আমি একটু আয়তক্ষেত্র যেহেতু বলছে, আমি দুইটা ভিন্ন ভিন্ন মান নিয়ে তোমাকে দেখাই। ধরো একটা আয়তক্ষেত্রের একটা দৈর্ঘ্য কি 100 এবং প্রস্থ হচ্ছে আমি 50। কি বলছে, আয়তক্ষেত্রের বাহুগুলোকে 20% বর্ধিত করছে। তার মানে কি 100 প্লাস 20, তার মানে এখানে কি আসতেছে তোমার যে বর্ধিত করার ফলে। আচ্ছা আচ্ছা চলো আগে কাজ করি, এটা ক্ষেত্রফলটা বের করি। এটা ক্ষেত্রফল কি হবে, এটা ক্ষেত্রফল হবে তোমার 5000।
5,000 বর্গ একক। এখন চলো 20% করে বর্ধিত করি। 100কে 20% বাড়ালে কি হয়? 100কে 20% বাড়ালে হয় তোমার 120, এবং 50 কেজি 20% বাড়ে, তার মানে কত হবে তোমার 60। তাহলে চলো এই দুইটার ক্ষেত্রফল কত হবে? এই দুইটার তোমার ক্ষেত্র হবে 6 × 72, তার মানে কি 7,200। এইটার ক্ষেত্রফল বের হলো, মানে 20% বৃদ্ধি করার পর তোমার ক্ষেত্রফল বের হলো 7,200, এবং কি পূর্বের ক্ষেত্রফল হলো তোমার 5,000। তাহলে তোমার কতটুকু বৃদ্ধি পাইছে? তাহলে দেখো তো কতটুকু বৃদ্ধি পাইছে, মানে হলো 7,200 মাইনাস হলো 5,000। এখন পার্সেন্টেজ কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, এক্ষেত্রে অবশ্যই তোমাকে আসল যেটা মানে পূর্বের যেটা সেটা দিয়ে কী করতে হবে? ভাগ দিতে হবে। এটা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি সব ক্ষেত্রেই, তার মানে কি নিচে কী যাবে? নিচে 500 দ্বারা ভাগ যাবে। সো এখন দেখো কী আসতেছে, এখন তুমি এটা ক্যালকুলেশন করে দেখবা। আচ্ছা, যেহেতু পার্সেন্টেজ না, ক্যালকুলেশন করে দেখবা তোমার হলো 0.4 আসতেছে। সো যেহেতু পার্সেন্টেজ এখানে কি 100 দ্বারা তোমার গুণ হবে, তার মানে তোমার কি আসতেছে? আলটিমেটলি তোমার এখান থেকে আসতেছে 44%। সো বুঝতে পারছো কীভাবে করছি? বুঝতে পারছো? তার আনসার কী হবে? আনসার হবে 44%। তো যখনই পার্সেন্টেজ থাকবে তুমি আসলটা 100 ধরে নেবা, দেন সেই অনুযায়ী তুমি মান বসায় জিনিসটা সলভ করবা। ওকে, এখন 8 নম্বর কি বলছে? বলছে যে দেখো, এই রেখাটি একটা রেখা দিচ্ছে, ভালো কথা। এই রেখাটি পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর এ বিন্দুতে লম্বের দৈর্ঘ্য হলো 6। আচ্ছা দেখো, এই যে এই রেখা, এই রেখাটা হলো তোমার এই রেখা, ভালো কথা। পি বিন্দু থেকে বিন্দু পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর এ বিন্দুতে লম্বের দৈর্ঘ্য, তার মানে কি এই বিন্দুতে লম্বের দৈর্ঘ্য তোমার 6 একক, তার মানে এখান থেকে এটুকের দৈর্ঘ্য হলো 6 একক। বলছে যে এই ত্রিভুজটা ক্ষেত্রফল, সে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। উচ্চতা 6 দেওয়া আছে, উচ্চতা 6 দেওয়া আছে। তোমার কি লাগবে ভাই? তোমার শুধুমাত্র এই যে এটা লাগবে, মানে ও এ দৈর্ঘ্যটা লাগবে। তাহলে চলো আমরা ও এ দৈর্ঘ্যটা বের করি। দেখো, পি বিন্দুর স্থানাঙ্কটা তাহলে কী হবে দেখো তো। পি বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার এক্স এর মান কিন্তু জানো না, বাট ওয়াই এর মান কিন্তু 6, এটা কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে চলো এখানে এক্স এর মানটা আমি বের করতে হবে। তাহলে দেখো এই 6 এর মানটা তুমি এখানে বসাও। 6 এর মানটা যেহেতু এই পি বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত, তাহলে অবশ্যই তোমার x6 যে বিন্দুটা ধরছো এইটা এই রেখাটাকে সিদ্ধ করবে। তার মানে কি x6 বিন্দুটা তুমি এখানে বসাও। এখানে বসালে কী হইতেছে দেখো তো, মানে 6 বসাও, মানে ওয়াইয়ের জায়গায় 6, তার মানে কি 3 6 18। তাহলে 18 ইজুকাল টু আসতেছে 9x, 18 ইজুকাল টু আসতেছে 9x, তার মানে কি x ইজুকাল টু কি? x ইজুকাল টু 2। তার মানে কি বলতে পারি যে পি বিন্দুর স্থানাঙ্ক কি? পি বিন্দুর স্থানাঙ্ক হলো তোমার হলো 2 আর হলো 6। তার মানে কি এই বিন্দুর স্থানাঙ্কটা কী হবে দেখো তো, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কী হবে? এই বিন্দুর স্থানাঙ্ক হবে কিন্তু তাহলে 2 0। তার মানে তুমি কি পাইলে? উচ্চতা পাইলে 6, তার মানে ভূমিটা কিন্তু তুমি পেয়ে গেছো 2। তবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই 2 কাটা, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে 6। ক্ষেত্রফল 6 আছে, এই যে ক্ষেত্রফল 6। বুঝতে পারছো? আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, দেন দেখো 9 নম্বর বলছে যে তিনটা বিন্দু দিয়েছে, এ বি সি, তিনটা বিন্দু দিছে। সো ক্ষেত্রফল হবে শূন্য। আমি কিন্তু আগের ক্লাসে বলছি যে কোনো ত্রিভুজের বা যে কোনো তিনটা বিন্দুর ক্ষেত্রফল, বা যে কোনো বিন্দুরই, যে কোনো 5টা থাকুক, 6টা থাকুক, 7টা থাকুক, সেটা ম্যাটার না। এই বিন্দুগুলো দ্বারা গঠিত যে ক্ষেত্রের ক্ষেত্রফল যদি শূন্য হয়, তাহলে ওই বিন্দু, যতগুলা বিন্দু থাকুক না কেন, ওই বিন্দুগুলো সবসময় একই সরল রেখায় অবস্থিত। আচ্ছা, তাহলে চলো নেক্সট। বলছে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল সেম, সিমিলারলি দেখছো কত ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা কিন্তু বারবার আসতেছে। সো এটা এগুলো দেখতে হবে, কোনটা বারবার আসে সেটা দেখতে হবে। দেন দেখো 4টা রেখা দিচ্ছে, রেখাগুলো দ্বারা আবদ্ধ এলাকার ক্ষেত্রফল কত বর্গ একক। তার মানে কি x=0 মানে কি? x=0 মানে তোমার ওয়াই অক্ষ, আর ওয়াই, আচ্ছা x=4। আচ্ছা, x=4 আগে কী হবে? x=4 হবে। আচ্ছা, তো অন্য একটা কালি নিয়ে ধরো, x=4, x=4 কী হবে? তোমার যে এ রেখা হবে। দেন বলছে y=1, y=1। সো চলো y=1। দেন আবার বলছে y=5, y=5। দেন বলছে x= কি? x= হলো 0, x=0 মানে কি? তোমার y অক্ষ। তার মানে কি তোমার কোন টুকের ক্ষেত্রফল চাইছে? তোমার এই যে এটুকের ক্ষেত্রফলটা তারা বের করতে বলছে। মানে এই 4টা রেখা দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে তোমার এটুকের ক্ষেত্রফল চাইছে। তাহলে চলো আমরা বিন্দুগুলা বসাই, বিন্দুগুলা বসাই। তাহলে দেখো তো কি আসতেছে। একটা জিনিস খেয়াল করো, তোমার এই রেখাটা কি? ধরো কালারটা চেঞ্জ করি। এ রেখাটা কি? এ রেখা হলো y=5 রেখা। তার মানে কি? তার মানে কি তোমার এইখান থেকে এটুকের দূরত্ব হলো তোমার 5। দেন এ রেখাটা কি? এ রেখাটা হলো y=1। তার মানে কি? তার মানে হলো তোমার এটুকের দূরত্ব কি? এটুকের দূরত্ব হলো 1, কিন্তু আমার তো চাইছে এটুকু। তার মানে কি এটুকের দূরত্ব, তাহলে কী হবে দেখো তো, পুরাটা হলো 5, এটুকু হলো 1। তার মানে এটুকের দূরত্ব কি? এটুকের দূরত্ব হলো কিন্তু তোমার 4। বুঝতে পারছো? এটুকের দূরত্ব তোমার 4।
এখন দেখো এই রেখা এবং কি এই রেখাটা কি, এই রেখা হলো তোমার এক্স ইজ ইকুয়াল টু 4, তার মানে কি এটুকের যে দূরত্ব, এটুকের দূরত্বটা কি, এটুকের দূরত্ব হলো তোমার 4, তার মানে কি দৈর্ঘ্য 4 প্রস্থ 4, তার মানে এটা কি অবশ্যই একটা বর্গ, অবশ্যই একটা বর্গ, বর্গের ক্ষেত্রফল কি 4 × 4 বা 4 স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার, 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, বুঝতে পারছো আনসার, আশা করি বুঝতে পারছো। আচ্ছা পরে আসো, 12 নম্বরটা যে এই সরলরেখাটি এক্স এবং ওয়াই অক্ষকে এ এবং বি বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন মূল বিন্দু 0 হলে 4 ও, আচ্ছা 4, আচ্ছা চিত্র আঁকি, চিত্র চিত্র ছাড়া এগুলো হবে না বুঝছো, চিত্র না আঁকলে আসলে সম্ভব না। ধরো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বলছে এই সরলরেখাটি এক্স এবং এক্স অক্ষকে এই বিন্দুতে, আচ্ছা এক্স অক্ষকে এই বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তাহলে এইটা ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। আচ্ছা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে বা যা বলছে আমরা দেখতেছি। সো এটাকে আগে ওই ফর্মেটে নাও। সো এ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ, এখানে কি আনতে হবে, এখানে ওয়ান আনতে হবে। সো চলো এ দ্বারা ভাগ দিই, প্রত্যেকটাকে যদি এ দ্বারা ভাগ দিই এখানে এ ভ্যানিশ হয়ে যাবে, এখানে ওয়ান হয়ে যাবে, আর নিচে কি আসবে, এটা নিচে আসবে এ, আর এটা নিচে ওয়ান, তার মানে কি এখানে হবে ওয়ান আর এখানে হবে এ। এখন দেখো কি বলছে, ও এ, ও আচ্ছা ও, এখান থেকে এটুকু দূরত্ব, আচ্ছা ও এ ইজ ইকুয়াল টু হলো ও বি, দাঁড়াও, ও এ ডিভাইড বাই ও বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 3:4। এখন দেখো কি বসাইতে পারি, এখানে ও এ কি, ও এ হলো ওয়ান, তার মানে কি আমরা এখানে চলো ও এর জায়গায় ওয়ান বসাই দিই, ও এর জায়গায় ওয়ান বসাইলাম, এবং ও বি কি, ও বি হলো এ, ও বি হলো এ, তাহলে চলো ও বি এর জায়গায় আমরা এটা বসাই দিই। দেন আমরা কি বলতে পারি, তার ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি কোণ উচ্চতা, না ভূমি কি, ভূমি হলো ওয়ান, তারপর ওয়ান লিখলা, আর উচ্চতা কি, উচ্চতা এ, এর মানটা কি হবে, এর মানটা কিন্তু এখানে আসবে 4/3, তার মানে কি এর মানটা বসাও, এর মানটা বসাও 4/3, তাহলে টু টু কাটা, তাহলে টু, তাহলে আনসার কি আসছে 2/3, এটা হলো তোমার আনসার, তাহলে দেখো সি নাম্বারটা আনসার, বুঝতে পারছো। আচ্ছা পরেরটা আসো, বলছে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, আচ্ছা এক্স অক্ষ দিছে এবং ওয়াই অক্ষ দিছে, এক্স এক্স ইজ ইকুয়াল টু পি, ওয়াই ইজ ইকুয়াল টু কিউ, তাহলে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে তোমার পি কিউ, পি কিউ এটা বোঝা যায় কারণ একটা আয়তক্ষেত্র হবে, কারণ এক্স অক্ষ দিছে আর ওয়াই অক্ষ দিছে, এক্স অক্ষ দিছে ওয়াই অক্ষ দিছে, সো এক্স অক্ষ বরাবর কি পি এবং ওয়াই অক্ষ বরাবর কিউ, ওয়াই অক্ষ বরাবর কিউ, সো আবদ্ধ যদি ক্ষেত্রফল একটু চিন্তা করি তাহলে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তারপর কি পি কিউ, বুঝতে পারছো। এটা তো বোঝা, এটা তো দেখলেই বোঝা যায়, এটা করা লাগে নাকি আবার। দেখা আসো 14 নম্বরটা বলছে যে তিনটা বিন্দু দিছে, একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, হাজারবার বা এগুলো করছি। তাহলে চলো এখন টাইপ 6। সো টাইপ 6টা দেখো এখানে কি বলছে, এটা বহুভুজের ক্ষেত্রফল, এখন ত্রিভুজের ক্ষেত্রফল বললাম, এটা হলো বহুভুজের ক্ষেত্রফল, সো জাস্ট একটু দেখবা, সেম সেম এগুলো দেখার কিছু নাই। দেখো এ বি সি, এ বি এবং ডি দিছে ত্রিভুজদ্বয় এ বি সি ডি রম্বসের তিনটা শীর্ষবিন্দু হলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারো। আমরা কিন্তু এগুলো শর্টকাট শিখছি, আমরা কিন্তু শর্টকাট শিখছি, কীভাবে শর্টকাটটা দেখো, তোমাকে কী কী দিছে, মানে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু সি, তাহলে কি এখানে আর আমি মানে সি বিন্দুটা বের করতে বলছে, সি বিন্দুটা হলো এক্স হয়, সো এক্স এর মানটা কী হবে, এক্স এর মান হবে 5+6, 5+6, মাইনাস কোনটা যাবে, মানে বিপরীতে যেটা থাকবে সেটা যাবে মাইনাস, তার মানে কি -2, তার মানে কি থাকতেছে 5 6 11, 11 - 2 কত, 11 - 2 কত ভাই 9, এখন দেখো অপশনে কোথায় 9 আছে, এক্স এর মান কোনটা একমাত্র বি নাম্বার আছে, সো আর কি ওয়াইটা বের করার দরকার আছে কোনো, ওয়াই বের করার ভাই কোনো দরকার নাই, ওয়াই বের করার কোনো দরকার নাই। আচ্ছা 2 নম্বরটা, 2 নম্বরটাও সিমিলার, 2 নম্বরটাও সিমিলার, দেখো তিনটা বিন্দু, চারটা, ও আচ্ছা এখানে চারটায়, চারটায় বিন্দু দিছে, এবং বলছে যে রম্বসের শীর্ষবিন্দু দিছে, রম্বসের কর্ণ দুটির ছেদবিন্দু নির্ণয় করো, ছেদবিন্দু ভাই কিছু না, ধরো এটা একটা রম্বস, এটা একটা রম্বস, এই বিন্দু তোমাকে দিছে, এই বিন্দু দিছে, এই বিন্দু দিছে, এই বিন্দু দিছে, সো রম্বসের কেন্দ্রটা কি হবে, মানে সরি কর্ণগুলার, কর্ণগুলো হবে অবশ্যই তোমার এইটা আর এটার মধ্যবিন্দু, এটা আর এটার মধ্যবিন্দু, এবং এইটা আর এটার মধ্যবিন্দু, মানে দুইটার মধ্যবিন্দু হবে, তার মানে কি এইটার ভুজ আর এটার ভুজকে দুই দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি একটা পাবা, এবং অপরটার কি বলবো, আচ্ছা কইরেই দিই, তারা কইরেই দিই, এগুলা বললে হবে না, কইরেই দিই চলো। এখন দেখো এই বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে, বুঝছো, তো এই বিন্দুটা কি, এই বিন্দুটা হবে তোমার এ রেখার
তোমার এই রেখার মধ্যবিন্দু, সে এই রেখার মধ্যবিন্দু কী হবে 5 প্লাস এ ডিভাইড বাই 2। আবার দেখো সো এটা স্থানাঙ্ক হবে, এটা আবার দেখো 0 প্লাস -4, মানে প্লাসে মাইনাসে কী হবে -4, 0 - 4 ডিভাইড বাই 2। তার মানে এই বিন্দুটা আমি স্থানাঙ্ক পেলাম, এই যে এটা এই বিন্দু স্থানাঙ্ক পাইছে এটা, কিন্তু দেখো অপশনে কিন্তু তোমার এ নাই, সো তোমাকে এটা বেনিশ করতে হবে। সো চলো এখানে এখানে আরেকটা বিন্দু বের করি। সো এটা মানে এখানে একটা বিন্দু তো আমি বের করছি, এই বিন্দুটাই তো হলো এটা। চলো দেখো তো আমার এই যে শর্তটা দিছে, এই শর্তের জন্য কিন্তু আমার এখানে একটা বিন্দু বেরোবে। চলো এই শর্তের জন্য এই বিন্দুটা কী হবে দেখো, এই বিন্দুটা হবে 0 + 4, মানে কি 0 + 4 ডিভাইড বাই 2, আর কি ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে 0 + b = 2। তার মানে কি তোমার এই রেখা, তোমার এই বিন্দুর যে কথা এই বিন্দু সেম কথা, তাহলে কি তুমি লিখতে পারো না এইটা ইজ ইকুয়াল টু এইটা, এইটা ইজ ইকুয়াল টু এইটা, দেন তুমি কিন্তু তুমি লিখতে পারো এইটা ইজ ইকুয়াল টু এইটা। এখন তুমি এটাকে সলভ করলে, এটাকে তুমি যখন সলভ করবা তখন কিন্তু তোমার এর মানটা চলে আসবে। আবার আর এটা যখন সলভ করবা তখন তোমার এর মানটা চলে আসবে। আবার এই দুইটা যখন সলভ করবা তখন তোমার বি এর মানটা চলে আসবে। অথবা তুমি এক কাজ করতে পারো, দেখো তো অপশনটা একটু চেক করে দেখো তো, এই বিন্দুতে তো তুমি পাইছো না এইটা আর এটা ভাগ করলে কী হইতেছে, এটা আর এটা ভাগ করলে কিন্তু 2 থাকতেছে। তার মানে তুমি শিওর যে কেন্দ্র মানে কর্ণগুলা যে ছেদবিন্দুটা আছে এটার ভুজ হবে 2। এখন অপশনে দেখবে কোনটার ভুজ 2 আছে। দেখো একটা মাত্র অপশন আছে যেটার অপশনে ভুজ আছে 2, তার মানে এটাই আনসার, অপরটা আর বের করার আর দরকার নাই। যদি দুইটাই 2 থাকতো তখন কিন্তু তোমার এইটাও সমাধান করতে হতো, মানে তখন বিটা সমাধান করে তোমার বি এর মানটা বসাইতে হতো। সো বুঝতে পারছো? আচ্ছা, যেভাবে চাইছে আমরা সেইভাবে কিন্তু আগাবো। সো আশা করি বুঝতে পারছো। এখন চলো টাইপ 7 দেখো সঞ্চার পথের সমীকরণ সংক্রান্ত। সো একটু পড়তে পারো তোমার ইচ্ছা, না বললে নাই। দেখো এই বিন্দু এবং এত সরল রেখা থেকে সমান দূরত্বে বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো। তার মানে কি একটা সঞ্চার পথ, যখনই সঞ্চার পথ নির্ণয় করতে বলবে তুমি একটা বিন্দু XY ধরে নিবা, ধরে নিবা এবং তার সাপেক্ষে যা কিছু বলছে সেই অনুযায়ী তুমি আগাবা। তাহলে চলো আমরা একটা বিন্দু ধরে নিছি আমি XY। সো দেখো শর্ত কি দিছে, এই বিন্দু থেকে এইটার দূরত্ব, এই বিন্দু থেকে XY এর দূরত্ব কী হবে x - 0 হোল স্কোয়ার প্লাস হবে তোমার y - -1, মানে মাইনাস কী হবে +1 হয়ে যাবে, y - +1 ইজ ইকুয়াল টু 0, রুট ওভার কি হবে রুট ওভার, মানে সূত্রের রুট ওভার না। দেন বলছে এইটা ইজ ইকুয়াল টু কি, এখান থেকে দূরত্ব হলো ওয়াই ইজ ইকুয়াল টু 1 সরল রেখা হতে সমদূরবর্তী, ওয়াই ইজ ইকুয়াল টু 1 সরল রেখা। সো দেখো এ রেখাটাকে আমরা এইভাবে লিখতে পারি না, কোথায় আমার? দেখো এই রেখাটাকে আমরা এইভাবে লিখতে পারি না, y - 1 ইজ ইকুয়াল টু 0। সো যে কোনো রেখা থেকে, মানে যে কোনো বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্বের দূরত্বের সূত্রটা কি মডুলাস দিয়ে ওই রেখাটা মানে XY রেখার যে ওই XY বিন্দুগুলা এখানে বসাই দেবে। এখানে বসাই দিলে তোমার কি আসতেছে, এখানে বসাই দিলে তোমার আসছে y - 1, আর কি আসতেছে, মাউস কোথায় আমার, হ্যাঁ দেখো ঠিক হয়েছে এখন y - 1, আর নিচে কি আসতেছে, নিচে আসতেছে রুট ওভার কি নিচে কি আসে রুট ওভার হলো x² প্লাস হলো y², কিন্তু ভাই এখানে তো এক্স নাই, সো এক্সের সহগটা 0। সো যেহেতু এক্সের সহগ 0, তার মানে কি ওয়াই এর সহগ কী হবে, ওয়াই এর সহগ হবে 1, মানে 1 ওই রুট ওভার 1 করলে কী হয়, রুট ওভার 1 করলে আলটিমেটলি ভাই 1ই হয়। এখন চলো কী করতে হবে, উভয়পক্ষকে বর্গ করে দিই, চলো উভয়পক্ষকে বর্গ করে দিই, কারণ আমাকে তো এটা সরাইতে হবে, এই রুট তো সরাইতে হবে না, এই রুট সরাইতে উভয়পক্ষে যদি বর্গ করে দিই তাহলে কী আসে দেখো, তাহলে আসে x² প্লাস y + 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু y - 1। এখন জাস্ট একটু ক্যালকুলেশন করে এখন সমাধান বের করতে পারবে না, অবশ্যই কিন্তু তুমি বের করতে পারবা। আর দেখো যেখানে তারা সমাধান করেই দিছে, সো এইভাবে তুমি বের করতে পারবা। এখন আসলে তিনটা বিন্দু দিছে, যে তিনটা বিন্দু এক্স ও ওয়াই বিন্দুটি এই বিন্দু থেকে সেম এক্স বিন্দুটি এত বিন্দু এবং এত রেখা হতে সমদূরবর্তী, তার মানে কি XY একটা বিন্দু, এই বিন্দুটা এই রেখা ধরি, এই রেখা থেকে যে দূরত্বটা আবার কি A0, এই বিন্দু থেকেও তোমার সমদূরবর্তী, মানে কি এই দূরত্ব ইজ ইকুয়াল টু এই দূরত্ব সমান হলে বিন্দুটির সঞ্চার পথ কী হবে, সেই বিন্দুটির সঞ্চার পথ কী হবে, সঞ্চার পথ হবে একটা পরাবৃত্ত। কেন পরাবৃত্ত?
পরবর্তীতে তুমি এটাও এমনভাবে তুমি ক্যালকুলেশন করে তুমি সঞ্চার পথ বের করতে পারো। সঞ্চার পথ বের করার ফলে তুমি দেখবা যে দেখো, আচ্ছা দেখো, সিমিলারলি এটা আর এটা কিন্তু তোমার সেম ডাক, এই দুইটা কিন্তু সেম ডাক। এই ডাক যে কথা, এই ডাক কিন্তু কি কথা, একটু ভালোভাবে লক্ষ্য করো। দুইটা ডাক কিন্তু সেম, কিন্তু দেখো আমি কিন্তু এক নম্বরটা এটা সমাধান করে কি পাইছি, এটা সমাধান করে পাইছি আমি এক্স স্কোয়ার প্লাস 4y ইজ ইকাল টু জিরো। সো আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইজ ইকাল টু -4y। সো এটা কিসের এটা কিসের সমীকরণ, এটা কিন্তু অবশ্যই পরাবৃত্ত সমীকরণ। যারা পরাবৃত্ত পারো ওরা কিন্তু এটা দেখিয়ে বুঝছো যে এটা একটা পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্ত তো ভাই তোমরা পারোই সবাই না। সো আমরা পরাবৃত্তি কিন্তু ক্ষেত্রে এগুলো আমরা অন্য কিছু আরও দেখবো। তার মানে কি এটা তোমার অবশ্যই পরাবৃত্তের ক্ষেত্রে অবশ্যই একটা পরাবৃত্ত হবে। সো তুমি এটা মুখস্থ রাখতে পারো যে কোনো বিন্দু এক্স ওয়াই থেকে একটি নির্দিষ্ট বিন্দু এবং রেখার দূরত্ব যদি সমান হয় তার সঞ্চার পথ কী হবে, পরাবৃত্ত। আমি বলবো এটা মুখস্থ করে রাখো, কারণ তো তোমার ক্যালকুলেশন করে বা বের করা মানে লেখায় যেহেতু আছে, সো ক্যালকুলেশন করে করার তো কোনো দরকার নেই। এটা কি, এটা একটা পরাবৃত্ত। আচ্ছা এখন চলো টাইপ 8। এখানে আসো ঢাল নির্ণয় সংক্রান্ত। সো এগুলো কিন্তু ভাই তোমরা জানো। সো ঢাল কীভাবে বের করে, তোমার কোটি দৈর অন্তর ডিভাইড বাই ভুজ দৈর অন্তর। আর যদি সমীকরণ থাকে তাহলে কী হবে, মাইনাস এক্স সহগ ডিভাইড বাই ওয়াই সহগ। দেন দেখো এক্স অক্ষ এবং এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল হবে 0, কারণ কি tan 0, tan 0 ইজ ইকুয়াল টু কি, tan 0 ইজ ইকুয়াল টু 0। তার মানে দেখো ওয়াই অক্ষ বা কি ওয়াই অক্ষের সমান্তরাল ঢাল কত, tan 90। সো tan 90 মান কত, tan 90 মান হলো অসংজ্ঞায়িত। সরি সরি, আমার কি এতক্ষণ এগুলো ভাই শ্যুট হয় নাই, এগুলো সব শেষ করে ফেলছি। এখন দেখি যে ভাই স্ক্রিন রেকর্ডই উপরে আমার নাই, তার মানে কি এতক্ষণ এগুলো কিচ্ছু শ্যুট হয়নি না। কি আর করা, চলো আবার যাই শুরু থেকে। দেখো আবার কি বলছে যে দুইটা বিন্দু দিয়েছে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে কি তোমার ঢাল চাইছে। সো ঢালটা কি হবে, সো ঢালটা হবে কোটি দৈর অন্তর ডিভাইড বাই ভুজ দৈর অন্তর। তার মানে কি থাকতেছে 1। সো 1 যেহেতু তাহলে কোণ কত, কোণ হবে 45। বুঝতে পারছো? আচ্ছা দেখো 2 নম্বরটা। 2 নম্বর কি বলছে, এই দুইটা দিছে, দেন দিছে তিনটা বিন্দু দিছে, মানে একটা সরল রেখা দিছে, সরল রেখার একটা বিন্দু দিছে -1 3, দেন একটা বিন্দু দিছে -2 0, দেন একটা বিন্দু দিছে তোমার পি, পি ইজ ইকুয়াল টু কি, পি ইজ ইকুয়াল টু এ। এখন তোমার এ এ কত সেটা বের করতে হবে। শোনো, যেহেতু এই তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত, সেহেতু এই রেখার উপর যে কোনো দুইটা বিন্দু নিয়ে যদি ঢাল বের করো সেটা তোমার সমান হবে। তাহলে কি বলতে পারো যে এই বিন্দু আর এই বিন্দু নিয়ে যদি ঢাল বের করো তাহলে কি আসে দেখো, তাহলে কি আসছে, ভূত a-3 আর আসছে এ মাইনাস মাইনাসে +1। আর যদি এই বিন্দু আর এই বিন্দু নিয়ে যদি তুমি ঢাল বের করো তাহলে কি আসে দেখো তো, 0 - a ডিভাইড বাই -2a - a। এখন তাহলে কি কি বলতে পারো তুমি জানো, তুমি বলতে পারো এই যে এইটা সমান সমান হলো এইটা। এখন এখান থেকে এর মানটা বের করবা, জাস্ট এর মান বের করতে পারবা না, অবশ্যই কিন্তু তুমি বের করতে পারবা। কিন্তু তুমি কি বের করবা না, তুমি বের করবা না, তুমি অপশন টেস্ট করবা। ধরো দেখো আনসার হবে -5 -5। সো এখানে -5 বসাবে, এখানে -5 বসাবে, যেই আনসার আসবে সে সেটার সাথে দেখবা এখানে -5 বসাবে, এখানে -5 বসাবা, এই বসাবা, দেখবা দুই ক্ষেত্রে সেম আছে। তার মানে কি -5-এর জন্য এই দুইটা সিদ্ধ করে, সো আনসার হবে -5। সো এই ক্ষেত্রে তোমার ভাগ্য যদি খুব খারাপ হয় তুমি ভাই লাস্টে চেক করবে এটা। আর আমি বলছি সবসময় চেষ্টা করো বি এবং সি এই দুইটা দিয়ে ফার্স্ট টেস্ট করার জন্য, কারণ এ নাম্বারটা আনসার খুবই কম হয়। বুঝতে পারছো? বি আর সি দিয়ে টেস্ট করবা, যদি না মিলে তখন আর কি ভাই এ অথবা ডি দিয়ে তখন চেক করতে হবে। আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা জানা পরেরটা কি বলছে, পরেরটা বলছে যে তিনটা বিন্দু দিছে এবং বিন্দুদ্বয় সমরেখা হলে এ প্লাস বি এর মান কত। ভাই সেম সিমিলারভাবে তুমি কি করতে পারো, তুমি এভাবে যে ক্ষেত্রফল মানে কি, তিনটা বিন্দু যদি একই সরল রেখায় থাকা শর্তটা কি, তোমার তাদের ক্ষেত্রফল হবে 0। সো দেখো আমি যদি নির্ণয়কের মাধ্যমে ক্ষেত্রফল বের করি, তাহলে দেখো এই যে ক্ষেত্রফল বের করা, ক্ষেত্রফল বের করছে, ক্ষেত্রফল বের করছি ইজ ইকুয়াল টু 0। দেন দেখো একটু অপারেশন করে আনছে, দেখো এটা কিন্তু একটু হিজিবিজি মনে হইতেই পারে, তোমার তো একটু হিজিবিজি মনে হইতে পারে। তুমি এক কাজ করো, এইভাবে না করে এটা যেভাবে করবে সেইভাবে এটা হিজিবিজি হবে। আচ্ছা চলো আমরা এইভাবে করি, তাহলে এ ডিভাইড বাই বি, দেন আসতেছে 0 আসতেছে, 2 আসতেছে, দেন আবার এ ডিভাইড বাই রিপিট করতে হবে। আর নিচে কি আসতেছে 0, দেন বি ডিভাইড বাই এ, বি ডিভাইড বাই এ, আর এখানে আসতেছে 2, আর এখানে কি আসতেছে দেখো তো 2, আর কি 0 রিপিট হবে। দেন এইটা ইজ ইকুয়াল টু কি ভাই, এটা ইজ ইকুয়াল টু 0। সো এক কাজ করতে পারো, তুমি কি এখানে হাফ আছে না, হাফটাকে আগে তুমি এই পাশে দিয়ে 0 বানাই দাও। কোনো সমস্যা না ভাই, কোনো সমস্যা না।
এখন বের করো, এই দুইটা গুণ করো, এই দুইটা গুণ করলে কি আসে, এই দুইটা গুণ করলে আসে তোমার উপরে আসে এ বি আর নিচে আসে এ বি। সো এ বি কাটাকাটি করলে কি থাকতেছে, এ বি কাটাকাটি থাকলে 1 থাকতেছে। দেন আসো ও 0 0 গুণ করতে 0, সো এটা লিখলাম না। আবার এইভাবে 0 0 গুণ করলে হবে 0, সো এটা হওয়ার লিখলাম না। দেন এটি কি লিখবো, -2b ডিভাইড বাই এ। দেন আবার আসো এই দুইটা গুণ করলে হবে 0, সো লিখলাম না। সো এই দুইটা গুণ করলে কি হবে, -2a ডিভাইড বাই বি ইজ ইকুয়াল টু কি ভাই, ইজ ইকুয়াল টু 0। সো চলে কাজ করি, একটা কাজ করি, কি কাজ করব, এখান থেকে মাইনাসগুলোকে কমন নেই, এখানে মাইনাসগুলোকে কমন নেই, কারণ আমাকে এ প্লাস বি এর মানটা বের করতে বলছে। সো এখানে যে মাইনাস কমন নিই, সে আমি এখানে অবভিয়াসলি কিন্তু প্লাস ইউজ করতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি দেখো তো, তাহলে এখান থেকে লিখতে পারি না যে ওয়ান ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 2b প্লাস এ প্লাস 2a ডিভাইড বাই বি, এটা লিখতে পারি পারি কিনা, লিখতে পারি দেখো, এই যেখানে দেখো, এখানে লিখতে পারি, নিচে কি লিখতে পারি, নিচে লিখতে পারি এ বি, আর উপরে হলো টু ইন্টু কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস হবে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হলো 1। দেন এখান থেকে কি লিখতে পারি দেখো তো, এখান থেকে এটা লিখতে পারি না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি, লিখতে পারি কি না, অবশ্যই কিন্তু লিখতে পারি। দেখছো এখানে হিজিবিজি হচ্ছে একটু, সো কিছু করার নাই ভাই। সো কি করে, আবার কি দুইতে ভাগ, এখানে দুইতে ভাগ, এখানে দুইতে ভাগ। এখন দেখো তোমাকে চাইছে এটা কি, তোমাকে কি বলছে এ প্লাস বি। সো যেভাবে হয় তোমাকে এ প্লাস বিতে আনতে হবে। সো চলো এটাকে আমি এ প্লাস বিতে আনবো, এটাতে এ প্লাস বিতে আনতে হলে আমাকে কী করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দাও প্লাস 2ab দাও। যেহেতু এখানে 2ab দিছো, সো তোমাকে এখানেও 2ab দিতে হবে। সো এখানে আমি কী লিখতে পারি দেখো তো, এখানে এটা লিখতে পারি না, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি দেখো তো, এ বি কমন নাও, এ বি কমন নিলে কি হইতেছে দেখো তো, এ বি যদি কমন নেই, এ বি যদি কমন নেই তাহলে আসতেছে হাফ প্লাস আসতেছে 2। তার মানে তোমার এখানে আমি কি লিখতে পারি, টু, 2 আর এখানে 2 5, তার মানে 5ab। তাহলে এখানে কি আসতেছে, এ বি 5/2। এখন কি তোমার কি চাইছে, এ প্লাস বি চাইছে না, তাহলে দেখো এ প্লাস বি ইজ ইকুয়াল টু কী হবে ভাই, √এ বি 5/2। সো এটা দেখো আনসার কি এটা আছে আদৌ, এই যে দেখো হ্যাঁ আনসার আছে, এই যে সি নাম্বারটা আনসার। সো বুঝতে পারছো, এটা কোনো শর্টকাট না, এটা কি তোমার যা চাইছে তোমাকে সেভাবে আগাইতে হবে, বুঝতে পারছো, যা চাইছে সেভাবে আগাইতে হবে। দেখো যদি নির্ণায়কের মাধ্যমে করো, মানে এখানে কিন্তু তারা নির্ণায়কের মাধ্যমে করছে, এটা কিন্তু আরো বেশি জটিল, আমি যেভাবে দেখলাম এটা কিন্তু ইজি। দেখা যাচ্ছে 4 নম্বরটা, এই সরলরেখার ঢাল কত, সরলরেখার ঢাল আমি কিন্তু বারবার দেখাইছি, এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, তার মানে কি 1/3। সো 1/3 দেখো আনসার হবে সি, বুঝতে পারছো। দেন দেখো সেম, 5 হলো সেম। সো চলো আমরা নেক্সটে যাই, নেক্সট আছে দেখো, এই সরলরেখার ঢালের পরিমাণ সেম -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। এই বিন্দুদ্বয় সমরেখা হবার শর্ত কি, বিন্দুদ্বয় সমরেখা হবার শর্ত হইলো এই দুই রেখার ঢাল আর এই এই মানে এই দুই বিন্দুর যে যে ঢাল আসবে, এই দুই বিন্দুতে কি ঢাল আসবে, বি, আর আসবে এ, আর এই দুই বিন্দুতে কি ঢাল আসবে, এই দুই বিন্দুতে আসবে হুম 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 সো এটা, সো এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, এখান থেকে কিন্তু ইজিলি তুমি লিখতে পারো এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ বি। সো এটাই হলো আনসার, বুঝতে পারছো। মানে যেহেতু একই রেখায় অবস্থিত, সো তিনটা বিন্দু যেহেতু একই রেখায় অবস্থিত, সো যে কোনো দুইটা বিন্দু দিয়া ঢাল বের করলে সেই দুইটা সমান হবে, আমি কিন্তু একটু আগে দেখাইছি। যেটা 8 নম্বরটা, যে মূল বিন্দু আমি কোনো সরল রেখার উপরস্থে একটি বিন্দু হলো 0 0, সো লেখাটি ঢাল কত, তার মানে কি মূল বিন্দু মানে কি, মূল বিন্দু মানে একটা বিন্দু হবে 0 0 আর একটা বিন্দু দিচ্ছে 10 আলফা। সো এই দুইটার ঢাল মানে কি, কোটি দৈর্ঘ্য অন্তর, কোটি দৈর্ঘ্য অন্তর ডিভাইড বাই ভুজ দৈর্ঘ্য অন্তর, তার মানে কি তোমার কি থাকছে 1/2। আনসার কত হবে সি, বুঝতে পারছো। দেখো একদম কিন্তু ইজি, একদম কিন্তু ইজি। দেন আসো 9 নম্বরটা, 9 নম্বরটাও সেম, মানে 10 নম্বরটাও সেম, 11 নম্বর, 12 নম্বর, দেখো সব এক সব এক সব সব করছি, সব কিন্তু এগুলো আমরা করছি এতক্ষণ। আচ্ছা সো চলো আমরা 9 নম্বরে চলে যাই, টাইপ 9। চলো এখনো যেহেতু আপলোড দেয় নেই, এখন ভাই দেখো প্রায় 1:30 বাজে। সো এই এক কাজ করি, যে পর্যন্ত আমি করছি মানে তোমার হলো 404 পেজ মেবি,
404 পেজ মেবি আমি 390 পর্যন্ত কিন্তু আমাদের শেষ হয়েছে। সো এখানে আরও ধরতে গেলে তোমার 14 পেজ আছে। আর 14 পেজ প্লাস তোমার যে ইয়ে আছে যে নেটওয়ার্ক যে কৃষি গাইড, সেখানে আরও ধরো 10 পেজ আছে, মানে আর 24 পেজের মতো আছে। সো একটা কাজ করি, যেহেতু আজকে আমি এখনও ক্লাসটি দিতে পারিনি, আমি যে পর্যন্ত করছি এ পর্যন্ত আমি আপলোড দিয়ে দিই, দেন কালকে কৃষি গাইডের সাথে এটার বাকি অংশটা আমি দিয়ে দিব। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই রাখি, এবং এটা আপলোড হইতেও ভাই 1 ঘন্টা টাইম লাগবে। সো আশা করি যে তোমরা সকালবেলা যখন উঠবা, সরি, তো তোমরা সকালে যখন উঠবা এর আগেই তুমি এটা শেষ করে ফেলবা উঠে, এবং তুমি শেষ করতে করতে আমি আবার নেক্সট ভিডিওটা দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, বাই।